নানা বিষয়ে অনুষ্ঠিত হচ্ছে। আজকের সেমিনারের বিষয় স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাহিত্যের গতি প্রকৃতি ও প্রবণতা। আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচনায় থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ মওলা। সভাপতিত্ব করবেন কবি ফাউজুল কবির। আর স্বাগত বক্তব্য রাখবেন কবি ও শিশু সাহিত্যিক শুকলাল দাস। আমি সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য সবিনয়ে অনুরোধ রাখছি। মোরগের ডাক শুনে একদিন ভেঙেছিল কুয়াশার ঘুম, এক রঙা স্বপ্নের ঘোর। রাঙা হাতখানা ধরবার ঠিক আগেই দূর কুকুরের মরা কান্না বেজেছিল পাহাড়ের বুকে। তারপর থেকে শুধু জেগে থাকা। আমাদের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কবি ও শিশু সাহিত্যিক শুকলাল দাস। অনলাইন বাংলা বইমেলার আজকের ২৪তম দিনে আমাদের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের দেশের খ্যাতিমান কবি কথাসাহিত্যিক প্রফেসর ফাউজুল কবির, এবং আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয়জন দেশের একজন স্বনামধন্য গবেষক ডক্টর আহমেদ মাওলা। আজকের আলোচনার বিষয়বস্তু স্বাধীনতা উত্তর বাংলা সাহিত্যের গতি প্রকৃতি ও প্রবণতা বিষয়ক আজকের এই আলোচনা সভার সম্মানিত উপস্থিতি। আমরা জানি বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের এই করোনাকালীন যে একটা মহামারী চলছে, দুর্যোগ, সেই সময়ে বাংলা সাহিত্যকে আমাদের প্রত্যেকের কাছে একেবারে বলতে গেলে দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য অনলাইন বইমেলা একটি নতুন কনসেপ্ট। সেই অনলাইন বইমেলার ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ প্রত্যেকেই আমাদের এই অনলাইন বইমেলাতে প্রতিদিন এই আলোচনায় অংশগ্রহণ করছেন। এটি আমাদের সাহিত্যিক যারা সাহিত্য এবং শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে কাজ করেন তাদেরকে একেবারে এই করোনাকালীন এই মহামারীর মধ্যে নতুনভাবে উজ্জীবিত করবে। কারণ করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার যে একটা বিষয় আছে, আমরা যারা সরকারের নির্দেশনা রয়েছে এবং চিকিৎসকদের নির্দেশনা রয়েছে যে একসাথে সমবেত না হওয়া এবং নিজেদের স্বাস্থ্যবিধি মেনে আমরা যেন আমাদের নিজেদের সুরক্ষায় আমরা সুরক্ষিত থাকি, সে বিষয়ে অনলাইন বইমেলা একটি নতুন কনসেপ্ট। এখানে সার্ভার স্টেশন থেকে প্রতিদিন আমরা আলোচকদের কাছ থেকে নতুন নতুন সাহিত্যের বিষয় নিয়ে আমরা আলোচনা শুনি এবং সারগর্ভ আলোচনা, যেটা আমরা ঘরে বসে সমৃদ্ধ হচ্ছি। লেখকরা, গবেষকরা, শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে আমরা যারা কাজ করি সকলেই আজকের এই বিষয়টি একেবারে আমাদের যারা লেখালেখির সাথে যুক্ত তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের স্বাধীনতোত্তর বাংলাদেশের সাহিত্যের গতি প্রকৃতি ও প্রবণতা, আমাদের দুইজন বিদগ্ধ কবি এবং সাহিত্যিক এখানে গবেষক উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভায়। আমরা কবি ফাউজুল কবির সম্পর্কে যদি বলতে যাই, ওনার প্রায় আমাদের স্বাধীনতা উত্তর থেকে উনি আজকের দিন পর্যন্ত বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ওনার লেখনের মধ্যে দিয়ে, ওনার গবেষণার মধ্যে দিয়ে। উনি শুধু একাধারে কবি নন, উনি কথা সাহিত্যিকও। ওনার অনেক আমরা প্রবন্ধ দেখেছি, ওনার গল্প দেখেছি, এবং উনি উপন্যাসের দিক দিয়েও কাজ করেন এবং গবেষণাও করেন। একই সাথে আমরা যদি আজকের যে আলোচক ডক্টর আহমেদ মওলার আমরা কথা বলি, উনি বাংলা সাহিত্যের ছাত্র ছিলেন, এখন শিক্ষক। উনি আমাদের মতো অনেক ছাত্রকে আজকে সাহিত্য অঙ্গনে উনি আলোকিত করেছেন। ওনার গবেষণার
আজকে আমরা বিভিন্ন বিষয় আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা শুনবো। একই সাথে আমাদের যে সভাপতি আছেন ফাউজুল কবির, উনি একজন বাংলাদেশের খ্যাতিমান কবি। আমরা ওনার আলোচনায় আজকের এই সার্ভার স্টেশন থেকে আমাদের সারা বাংলাদেশে বাংলা ভাষাভাষী যারা আছেন এবং সারা পৃথিবীতে যারা এই অনলাইনের সামনে আছেন, তারা সেটা এই আলোচনা সভায় সমৃদ্ধ হবেন বলে আমি আশা করি। আমি আমাদের বিদগ্ধ কবি এবং গবেষক ওনাদের বর্ণিল আনন্দময় জীবন কামনা করি এবং আমাদের আজকে যারা এখানে সার্ভার স্টেশনে উপস্থিত আছেন, আমরা যার বদান্যতায় আজকের এই মাসব্যাপী অনলাইন বইমেলা, যেটা বাংলা সাহিত্য অঙ্গনে নতুন দিক উন্মোচন করেছে, বাংলাদেশের খ্যাতিমান কিশোর কবিতার রাজপুত্র আমরা বলে থাকি এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক কবি রাশেদ রূপ ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে আরেক কিশোর কবিতার দিকপাল এখানে আছেন, আমাদের অরুণ শিলদা আছেন এবং আমাদের আরও অনেক সাহিত্যিক এখানে উপস্থিত আছেন, আরও আসবেন আমাদের এই সার্ভার স্টেশনে। আমি সকলের বর্ণিল আনন্দময় জীবন কামনা করি এবং আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন সবাই মুক্ত স্বাধীন, নিষিদ্ধ নেই কিছু। সন্দেহী মন দিয়ে এখন কেউ নেয় না পিছু। উড়ছে শুধু জয় পতাকা, ঘুরছে আলোর রাশি, বলছে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সুধীমণ্ডলী, এখন আমাদের মাঝে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ মাওলা স্যার তার সারগর্ভ বক্তব্য রাখবেন। আমি তাকে ডায়াসে আসার জন্য অনুরোধ রাখছি। অনলাইন বাংলা বইমেলার আয়োজক চট্টগ্রাম একাডেমি এবং বিশেষত যার কথা না বললেই নয়, বাংলা একাডেমির শিশু সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক রাশেদ রৌফ এবং আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন আমার পরম শ্রদ্ধাভাজন কবি, চিন্তক, শিক্ষক, একই সঙ্গে এই স্বাধীনতা উত্তর বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতির অঙ্গনে একজন লড়াকু সৈনিক ফাউজুল কবির। আমরা তাদের লেখালেখি দেখেই মূলত লেখালেখি করতে এসেছি। আজকে আমার সৌভাগ্য যে তিনি এই আয়োজনে সভাপতিত্ব করছেন এবং আমি তার পাশে বসার সুযোগ পেয়েছি। এই জন্য আমার এই প্রিয় মানুষটিকে, প্রিয় কবিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আর আপনারা যারা শুনছেন, আজকে আমাদের যে উল্লেখিত শিরোনামটি আমি নিজেই তৈরি করে দিয়েছি। আসলে আমাদের এখানে আমরা যারা সাহিত্য চর্চার সঙ্গে জড়িত, সাহিত্য পাঠের সঙ্গে জড়িত, সাহিত্য উৎপাদন এবং সাহিত্য বক্তা হিসাবে, পাঠক হিসাবে আমি এই শব্দটি ব্যবহার করেছি যে সাহিত্যের উৎপাদন, সাহিত্যের উপভোগ, এটিকে একটি বাণিজ্যিক শব্দ হিসাবে আমি ব্যবহার করেছি। আমি জানি হয়তো এতে অনেকের আপত্তি থাকতে পারে, কিন্তু অনলাইন যুগে এখন সব কিছুই পণ্যের অধিকারে চলে গেছে, সব কিছু পণ্য হয়ে গেছে। এমনকি আমাদের যা কিছু আছে সব কিছুই এখন অনেকটা বিক্রয়যোগ্য পণ্য হয়ে উঠছে। শুধু মানুষ নয়, সব কিছুই, মাটি, পানি, বাতাস সব কিছুই এখন বিক্রি হয়। সুতরাং বুঝতেই পারছেন আমি এই অর্থে কথাগুলো বলছি। আজকের শিরোনাম হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাহিত্যের গতি, প্রকৃতি বা প্রবণতা। এই বিষয়ে
কথা বলার যোগ্য লোক আমি নই, তবু সামনে দাঁড়িয়েছি এই জন্যই যে সমকালীন সাহিত্য সম্পর্কে আমার যৎকিঞ্চিত পাঠ আছে। সেই কারণেই আমি সরাসরি চর্চার সঙ্গে জড়িত থাকার কারণে, বিশেষত আমার বয়স যখন আরও কম ছিল তখন আমি সমকালীন সাহিত্যের সমস্ত প্রকরণ নিয়ে সমস্ত লেখকদের লেখা পড়তে চেষ্টা করতাম। নানা কারণে এখন আমার দৃষ্টি অন্য জায়গায় সরে যাওয়ার কারণে সাহিত্যের বৃহত্তর যেই আঙ্গিনা আছে সেখান থেকে আমি অনেকাংশে সরে গেছি। কারণ এখন আমি নির্দিষ্ট বিষয়, যে বিষয়ে আমি সাধারণত লেখালেখি করি, চর্চা করি, গবেষণা করি, সেই বিষয় ছাড়া এখন একবারে সাম্প্রতিকতম অনেকের বই আমার পড়া হয় না। এটি আমি অকপটে স্বীকার করে আমার এই সীমাবদ্ধতার কথা, আমার এই বলা যায় আমার এই অপারগতার কথা আমি অকপটে স্বীকার করেই আমি সাহিত্যের গতি প্রকৃতি নিয়ে দু চারটি কথা বলবো। হয়তো এটি কারো মনোপুত হতে পারে অথবা কারো মনোপুত নাও হতে পারে। আমি ভিন্নমত পোষণকে সবচেয়ে বেশি স্বাগত জানাবো। কারণ হচ্ছে এই যে ভিন্ন মত ছাড়া আসলে আলোচনা কিংবা নতুন পথ তৈরি হয় না। সুতরাং আমি এই কথাই বলছি যে আমার বক্তৃতার বা আমার কথা বলার, আমার আলাপের যেই পদ্ধতিগত দিক আছে সেই পদ্ধতি সম্পর্কে আমি বলছি। আমি সমকালীন সাহিত্যের কোনো ইতিবৃত্ত প্রণয়ন করব না। আমি আলাপ করব প্রধানত সাহিত্যের তিনটি ধারা সম্পর্কে। এক, কথা সাহিত্য; দুই, কবিতা। যে কোনো কারণে হোক এই দুটি সাহিত্য মাধ্যম বা সাহিত্য আঙ্গিককে আমি মনে করি যে সাহিত্যের সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি মানুষের কাছে সমাদৃত হয়। সাহিত্যের আরেকটি প্রকরণ আছে, যে প্রকরণটি আমরা বলি প্রবন্ধ। প্রবন্ধ নামে অভিহিত করে থাকি, কিন্তু প্রবন্ধ চিন্তাশীল, একই সঙ্গে মননশীল সাহিত্য হিসাবে বিবেচিত। সেটি সম্পর্কে আমি একটু দু চারটি কথা বলব। আলাপের দুই একটা নাম হয়তো এসে যেতে পারে, সেগুলোকে রিপ্রেজেন্টেটিভ নাম হিসাবে ধরা ঠিক হবে না। আমি এই সিদ্ধান্তে সাম্প্রতিক পৌঁছেছি যে আমাদের চিন্তা সাহিত্যের, আমাদের চিন্তার, আমাদের সাহিত্যের, আমাদের রাষ্ট্রতত্ত্বের, আমাদের রাজনীতির যে দুরবস্থা তা নিয়ে আমি কথা কমই বলবো। আমি দীর্ঘদিন ধরে চিন্তার উপনিবেশিকতা নিয়ে কথা বলে আসছি। চিন্তার উপনিবেশিকতা মানে হচ্ছে আমাদের এখানে ইংরেজ উপনিবেশের কারণে আমাদের চিন্তার দিক থেকে, যেহেতু আমাদের এই বাংলা অঞ্চল দীর্ঘদিন যাবৎ কলোনি ছিল, ব্রিটিশ কলোনি ছিল, সেই কারণে আমাদের চিন্তার মধ্যে, আমাদের চেতনার মধ্যে, আমাদের সমস্ত কর্মের মধ্যে এখনও আমরা দেখতে পাই যে উপনিবেশিক একটি প্রবণতা বিদ্যমান, বিরাজমান। ফলত আমরা প্রথমে এই কথাটি বলে নিব যে আমাদের চিন্তা, আমাদের সাহিত্য, আমাদের রাষ্ট্রের এবং আমাদের রাজনীতির যেই দুরবস্থা, সেখানে সেটা যে বাংলাদেশ একটা গরিব দেশ, যে দেশের যাত্রা শুরু করেছে বাংলাদেশ, পুরো বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার অবশ্য আমি রাখি না। আমি মূলত মধ্যবিত্তের প্রতিনিধি মাত্র, এবং নিজের গরিমা, নিজের হ্যাডমের কারণে, অথবা বলা যায় অক্ষর জ্ঞান সম্পন্ন হওয়ার কারণে বাংলাদেশ নিয়ে যা তা আমরা বলে থাকি, সেটা অবশ্য বলা উচিত না। কারণ আমরা এই নগর জীবনে বা নাগরিক সমাজে যারা বাস করছি,
তাদের বাইরে বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে, যে জনগোষ্ঠী আমরা তাদের মতামত, তাদের অনেক জীবনযাপনের অনেক প্রশ্নের উত্তর আমরা জানি না, তাদের অনুভূতি এবং তাদের যে বক্তব্য তারা আমাদের এই মূল স্রোত ধারায় তারা উপস্থিত করতে পারছে না, হাজির করতে পারছে না। ফলত আমি পুরো বাংলাদেশ নিয়ে কথা বলাটাকে আমি সঙ্গত মনে করি না। আমি মনে করি যে মধ্যবিত্তের প্রতিনিধি হিসাবে মধ্যবিত্তের দৃষ্টিকোণ থেকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হয়তো কারো কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। মধ্যবিত্তের প্রতিনিধি হিসাবে আমি বহুদিন ধরে খেয়াল করেছি যে আমাদের চিন্তার মধ্যে বহিরাগত নানা উপাদানের প্রবল প্রতাপ বিরাজমান। আমাদের বাস্তবতা থেকে যে ধরনের চিন্তা উদ্ভূত হতে পারত সেটা বাংলাদেশে আশঙ্কাজনকভাবে কম হয়েছে। পৃথিবী তার কেন্দ্রের অনুকূলেই ঘুরে বা চলে, চিন্তা সবসময় ক্ষমতার কেন্দ্রের সঙ্গে ভারসাম্য রক্ষা করে এগোয়। এসব কথাবার্তা জানার পরও আমরা একথা নিশ্চিন্তে বলতে পারি যে বাংলাদেশের বাস্তব পরিপ্রেক্ষিত থেকে চিন্তার বিকাশের অবস্থা অত্যন্ত শোচনীয়। এটা বাইরের নানা ধরনের নকল, কম পড়াশোনা জানা এবং বলা যায় যে যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি যে মিমিক্রি, এগুলোর মধ্যে বাংলাদেশের তাবৎ সৃষ্টিশীলতা এবং বুদ্ধিজীবিতা চলছে। যদিও এই বাস্তবতা আমরা জানি, বাংলাদেশকে যদি আবিষ্কার করতে হয় তাহলে আমাদেরকে আবিষ্কার করতে হবে, আমাদের বলতে হবে আমাদের সামনে যা আছে এইসব অনুকরণমূলক বা বাহিরের চিন্তার নানা রকম প্রতাপ এবং প্রভাবের কারণে আমাদের নিজস্ব কোনো চিন্তা নেই, এবং এখান থেকে আমাদের বাংলাদেশের সমাজ বাস্তবতা থেকে যেই চিন্তা উদ্ভূত হতে পারত তার অনুপস্থিতি এবং আমরা কোনো স্বাতন্ত্র চিন্তার মানে উৎক্ষেপ উদ্যোগ দেখতে পাই না। অর্থাৎ আমাদের কোনো নতুন আবিষ্কার নেই, নিজস্ব কোনো আবিষ্কার নেই। আমরা বাইরের তত্ত্ব, বাইরের নানা রকম প্রভাবকে সবচেয়ে বেশি গ্রহণ করে থাকি এবং সেটির মধ্যে চিৎকার চেঁচামেচি করি এবং সেটাকে আমরা বুদ্ধিজীবিতা মনে করছি এবং আমাদের সৃষ্টিশীলতার মধ্যেও সেটি রয়েছে। এটির প্রধান কারণ হচ্ছে মূলত উপনিবেশের প্রভাব। বাংলাদেশকে যদি আবিষ্কার করতে হয় এই পরিস্থিতির মধ্যে, তাহলে আমাদের এখানে ভালো সাহিত্য রচিত হচ্ছে না এই কথা বলার চেয়ে বেশি এই কথা মোটেই তাৎপর্যপূর্ণ নয়, বরং যা হচ্ছে তার মধ্য থেকে সাহিত্যের গতি প্রকৃতি এবং বর্তমান অবস্থার সম্ভাবনা আবিষ্কার করতে হবে। অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে যেই প্রবল প্রতাপ, সেই প্রতাপের কারণে আমাদের সাহিত্য চর্চার বর্তমান অবস্থা যে কী সেটি বলা খুবই মুশকিল। তবু আমি সেই চেতনা ধার করে বা চিন্তা ধার করে যেটি বলতে চাই সেটি হচ্ছে এই ওয়াল্টার বেঞ্জামিনের 1936 সালে লেখা একটা প্রবন্ধ আছে। প্রবন্ধটির নাম হচ্ছে ওয়ার্ক অফ আর্ট ইন দি এজ অফ মেকানিক্যাল রিপ্রোডাকশন, অর্থাৎ যান্ত্রিক যুগে শিল্পের পুনরুৎপাদন যদি বাংলা করি আমরা এইরকম দাঁড়ায়। তাহলে এই যান্ত্রিক যুগে শিল্পের পুনরুৎপাদনের মধ্যে আমরা আছি রিপ্রোডাকশন, যেটাকে আমরা মনে করি যে সিনেমার মতো, অর্থাৎ একটি উপন্যাস কিংবা একটি গল্প
রচিত হচ্ছে সেটি হয়তো বই আকারে ছিল, সেটিকে যখন আমরা ক্যামেরার ভাষায়, পরিচালকের প্রযোজনায়, পরিচালকের আয়োজনে যখন আমরা সেটা দেখব, তখন সব কিছু আয়োজন কিন্তু একজন পরিচালকই করে থাকেন ক্যামেরার সামনে সিনেমার মধ্যে। আমাদের কোনো কিছু করতে হয় না, আমরা শুধু নীরব, আমাদের হাত পা কিংবা আমাদের কোনো মস্তিষ্ক কোনো কিছুই কাজে লাগাতে হয় না, সব কিছুর আয়োজনই আমাদের একজন সিনেমার পরিচালক করে থাকেন। কিন্তু বই পাঠের বেলায় তা নয়। বই পাঠ খুব নিরীহ কোনো কর্ম নয়। বই পাঠ অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া, যেটাকে আমরা বলি। বইকে আপনি হাত দিয়ে স্পর্শ করছেন, এটি শুধু স্পর্শ নয়, এটি একটি সংবেদনার সৃষ্টি করে। আর শুধু বই পাঠ করছেন তা নয়, বই পাঠের মধ্য দিয়ে আপনার ভেতরে, আপনার মধ্যে যে অক্ষরে বিম্বিত যে দৃশ্য, যেই ছবি, যেই উপমা, যেই বর্ণনা, যে বিবরণ আমরা পড়ে থাকি, তার মধ্য দিয়ে আমরা মূলত অনেকগুলো ধাপ পেরিয়ে থাকি। সেই ধাপগুলো কি? আপনাকে কল্পনার একটা বিশাল আকাশ মেলে ধরতে হয় এবং আপনার চোখের সামনে ভেসে উঠে যেই বইটি যিনি লিখেছেন তার চিন্তা, তার চেতনা এবং তার রং রূপ, যেভাবে তিনি দেখতে পেয়েছেন সেটি আপনার চোখের সামনে খুব চমৎকারভাবে তিনি তুলে ধরতে পারেন। এবং আপনি যদি নিমগ্ন পাঠক হন তাহলে আপনি দেখতে পাবেন আপনার ভেতরে সেটি কাজ করছে। একটি ভালো বই পাঠের পর আপনি যেটি হবে সেটি হচ্ছে যে আপনি আগের যে মানুষটি ছিলেন, অর্থাৎ যে মানুষটি আপনি এই বইটি পড়ার আগে যে মানুষটি ছিলেন সেই মানুষটি আর থাকবেন না, আপনাকে পরিবর্তন করে ফেলবে। এই পাঠই হচ্ছে একটি এটাকেই বলে যে মানে আমরা যেটাকে বলি যে বইয়ের পাঠ। বই পড়া আর পাঠ করা, যেটাকে আমরা স্টাডি পড়ি, সেই স্টাডি করা এক নয়। বই অনেকে বিনোদনের জন্য পড়েন। অলস দুপুরে অনেকে ঘুমের আমেজ ধরিয়ে দেওয়ার জন্য চোখের সামনে বই খুলে ধরেন, কিন্তু আসলে বই পাঠ এত নিরীহ কর্ম নয়। বই পাঠ অত্যন্ত জটিল এবং অত্যন্ত শ্রেষ্ঠ একটি কাজ। সেই কাজটি আমরা বাঙালিরা এখনো করতে পারিনি। যেই কারণে আমাদের এখানে বইয়ের পাঠক সংখ্যা কম। আপনারা নিশ্চয় জানেন যে ইউরোপ আমেরিকায় একটা বেস্ট সেলার বইয়ের কয়েক লক্ষ কপি বিক্রি হয়, আর বাংলাদেশে মাত্র অল্প কয়েকটি বই, যেটাকে আমরা বইমেলায় আয়োজন করি মাসব্যাপী, 21 বইমেলা, সেখানে বেস্ট সেলার বলে কোনো কিছু নেই। যে ধারণাটি পাশ্চাত্যে আছে, সেখানেও আমরা দেখি যে সবচেয়ে জনপ্রিয় যে লেখক, সেই লেখকের বইও 300 কপি চললে আমরা মনে করি যে লেখক এবং প্রকাশক উভয়ে যেন বেঁচে পড়তে যান। বাংলাদেশের লোকসংখ্যা বেড়েছে, কিন্তু পাঠক সংখ্যা কি সেই হারে বেড়েছে? এরকম একটা পরিস্থিতির মধ্যে সাহিত্যের গতি, প্রকৃতি এবং প্রবণতা নির্ণয় করা খুবই জটিল। আমি কয়েকটি উদাহরণ দিব, সেটি হয়তো বিচ্ছিন্ন নয়। প্যারাডক্সিক্যাল সাজেদ নামে একটা বই আপনারা 2-1 বছর আগে বেরিয়েছে, মানে গত মেলার আগের মেলায়। এই বইটি হুড়মুড় করে বিক্রি হওয়া শুরু করলো। যখন প্রায় মানে 1000 কপি বা 1200 কপি বিক্রি হলো, তখন হঠাৎ লোকজন বলা বলি করা শুরু করলো যে কি ব্যাপার, এই ধরনের বই কেন এত বেশি কিনছে মানুষ, এটা কি পড়ার কি আছে, অত সিরিয়াস বই আছে সেগুলো না পড়ে লোকজন এটা কেন পড়ছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে একটা মানে বাইনারি কাজ করে। বাইনারি বলতে আমি বলছি বিরোধিতা, স্ববিরোধিতা কাজ করে। সেটি হচ্ছে এইরকম যে কোনো বই বিক্রি হলেও আমরা এটাকে সন্দেহ পোষণ করি, সেই বইটি কেন বিক্রি হচ্ছে, সেই বইটি বিক্রি হওয়ার, এত বেশি সেল হওয়ার কারণ কি। আর সিরিয়াস
যারা মূলত প্রকৃত আমাদের এখানে সিরিয়াস ধারাটিও এখনও আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারি নাই বা চিহ্নায়িত হয়নি আমাদের এখানে দুটো ধারা আছে। সেটি ধারা হচ্ছে সেটি আমাদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার মধ্যে আমি আসব। এই কথাগুলো আমার আলাপের মধ্যে সেই বিষয়গুলো আসা উচিত, এবং আমি মনে করি যে আপনাদের যারা লেখক হিসাবে এখানে আছেন কিংবা পাঠক হিসাবে, বিদগ্ধ পাঠক হিসাবে আছেন, তাদের এটি জানা উচিত। লক্ষ্য করুন যে আমাদের এখানে যেটি হয়েছে, আমরা দুইবার উপনিবেশিত হয়েছি। একবার হয়েছে ইংরেজ দ্বারায়, আরেকবার হচ্ছে কলকাতা দ্বারায়। আমরা এই দুবার যে কলোনিয়ালাইজড হয়েছি সাহিত্যের দিক থেকে, লক্ষ্য করুন যে 1901 সালে যখন ফোর্ট উইলিয়াম কলেজ, 1801 সালে যখন ফোর্ট উইলিয়াম কলেজ আমাদের এখানে প্রতিষ্ঠিত হয় ইংলিশ সিভিলিয়ানদের প্রয়োজনে, তখন আমাদের এখানকার যে পণ্ডিত এবং সেখানকার উইলিয়াম কেরি সাহেব, অর্থাৎ পণ্ডিত, ব্রাহ্মণ এবং সাহেব মিলে আমাদের এখানে প্রথম যে পাঠ্যপুস্তক রচনা করে, এই পাঠ্যপুস্তক রচনার মধ্য দিয়ে আমাদের ভাষা, বাংলা ভাষা, যেটাকে আমরা বলি যে এখন আধুনিক ভাষা, সেই আধুনিক ভাষার একটি উপনিবেশ আয়ন ঘটেছে। এবং এই উপনিবেশ আয়িত ভাষাই রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিম এরা লিখেছেন। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে একটি তথ্য দিব, কারণ যে কোনো তথ্য, যে কোনো ইনফরমেশান কোনো ভিত্তি ছাড়া দেয়া বা বিশ্বাসযোগ্যতা তৈরি হয় না। লক্ষ্য করুন যে দেবেশ রায় নামে একজন লেখক আছেন। যদিও আমাদের এখানে দেবেশ রায় কেউ পড়েছেন কিনা আমি ঠিক জানি না। আমি মনে করি যে রবীন্দ্রনাথের পর আমাদের এখানে সবচেয়ে বড় সাহিত্য চিন্তক, ভাষা চিন্তক বলে যদি কেউ থাকেন, তাহলে দেবেশ রায়কে আমি অবশ্যই নমস্য মনে করব। তিনি উপন্যাস নিয়ে একটি বই লিখেছেন এবং উপন্যাসের নতুন ধরনের খোঁজ নামে আরেকটি বই লিখেছেন। এইরকম মাপের বই আমাদের এখানে খুব একটা লেখা হয়নি। ফলত এই বইটির কথা আমি আপনাদেরকে বলবো। সেটি হচ্ছে এই যে তিনি বলতে চাচ্ছেন যে 19 শতকের কলকাতায় ইংরেজ প্রশ্রয়ে যে আধুনিকতার জন্ম হয়েছিল, তার চরিত্র বিচার করতে গিয়ে আধুনিকতার দুটি স্তরকে শনাক্ত করেছেন তিনি। প্রথম স্তর হচ্ছে ঈশ্বরগুপ্ত, পিরিচাঁদ মিত্রের আধুনিকতা। এদের আধুনিকতা মাটিলগ্ন, অধিক জীবন সম্পৃক্ত। দ্বিতীয় স্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরা রূপান্তরিত, জনগোষ্ঠীর নতুন গড়নপ্রাপ্ত, ইংরেজের রুচির অনুকূলেই বিকশিত। এরা ইংরেজ প্রবর্তিত কাঠামোর নয়া জামানার মানুষ হয়ে উঠে। এই নয়া জামানার মানুষগুলো সঙ্গে আম জনতার দূরত্ব ছিল এবং এরা বিদ্যায়তনিক শিক্ষায় শিক্ষিত ছিল। শ্রেণীর দিক থেকে এরা ছিল কলকাতার এলিট শ্রেণীর ভুক্ত। কলকাতার বাইরে লন্ডনের দিকে এদের যোগাযোগ বেশি ছিল। অন্যদিকে গ্রামের কৃষক সাধারণ মানুষের সাথে তাদের দূরত্ব, বিচ্ছিন্নতা তৈরি হয়। এই হচ্ছে কলকাতা কেন্দ্রিক আধুনিকতা বা আধুনিকতাবাদী সাহিত্যের জনবিচ্ছিন্নতার ইতিহাস। আমাদের আধুনিক সাহিত্য বলে আমরা যেটা বলছি, আধুনিকতা বলে যেটা বলছি, এটা মূলত আমাদের মাটি লগ্নতা এবং আমাদের লোকজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সেখান থেকেই। এবং পেরিচাঁদ মিত্রের থেকে এ পর্যন্ত রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, মানিক এবং বিভূতিভূষণ, তারাশঙ্খ থেকে শুরু করে আমরা পরবর্তীতে যারা দেখছি আমাদের যে সাহিত্যের বা উপন্যাসের বা ছোট গল্প তো তৈরি হয়েছে। আপনারা জানেন যে রবীন্দ্রনাথের হাতে 1892 খ্রিস্টাব্দে হিতবাদী পত্রিকার মধ্য দিয়ে আমাদের ছোট গল্পের জন্ম হয়। ঘাটের কথা নামে প্রথম যে গল্পটি বেরিয়েছিল। এর পরবর্তীতে আমাদের এখানকার যে উপন্যাস আকল্প আমরা দেখতে পাই, সেটি নিয়ে আমাদের বিশেষত দেবেশ রায় যেটি বলতে চান সেটি হচ্ছে এই
পেরেচাঁদ মিত্র থেকে আরম্ভ করে একবারে আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বাংলা কথা সাহিত্যের যে বিবর্তন ঘটেছে, যেই ধারাটি প্রতিষ্ঠিত হয়েছে, এই ধারাটি হলো কলোনিয়াল মডেল। কলোনিয়াল মডেল আরও সুনির্দিষ্ট করে যদি বলি তাহলে বলতে হয় ইংরেজ উপন্যাসের ধারা আমাদের বড় বড় উপন্যাসিকেরা এই ধারায় লিখে এটিকে একটি মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। এই কলোনিয়াল মডেলকে কার্যকরভাবে চ্যালেঞ্জ করতে পেরেছেন মাত্র কয়েকজন উপন্যাসিক। তাদের মধ্যে একজন হচ্ছেন কমল কুমার মজুমদার, জীবনানন্দ দাশ, যদিও তিনি কবি হিসাবে অধিক পরিচিত, কিন্তু তিনি উপন্যাস লিখেছেন, যদিও তার জীবদ্দশায় কোনো উপন্যাস প্রকাশিত হয়নি। অমিয়ভূষণ মজুমদার এবং দেবেশ রায় নিজে তত্ত্ব করেন, আবার নিজেই ওই তত্ত্বের উপর লিখেন, অর্থাৎ একই সঙ্গে ক্রিয়েটিভ এবং একই সঙ্গে ক্রিটিক। 47-এ দেশ বিভাগের পর আমাদের কথা সাহিত্যিকেরা এই কলকাতাইয়া মডেলকেই অনুসরণ করেছেন। বাংলা কথা সাহিত্যের উপনিবেশিক এই আরোপণকে তুলনা করা যায় একমাত্র আমাদের এখানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সঙ্গে, অর্থাৎ ইংরেজ উপনিবেশ দ্বারায় 19 শতকের প্রথম কলকাতার বাংলা ভাষা এবং সাহিত্যের কলোনিয়ালাইজেশন ঘটে। দ্বিতীয় বার কলকাতার মডেল দ্বারায় বাংলাদেশের কথা সাহিত্য উপনিবেশায়িত হয়েছে। এটি আমার অনুসন্ধান। আমাদের এখানে 60-এর দশকের যেই জাতীয়তাবাদী এবং লিবারেল যেই মানবতাবাদী, লিবারেল আমরা বলি, মানবতাবাদী চিন্তা বুর্জোয়া চেতনার যেই মডেল, সেটি আমাদের এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। আমি কয়েকটি নাম বলবো। একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমাদের এখানে সৈয়দ ওয়ালিউল্লাহ শুধু একমাত্র আমাদের এখানে উপন্যাসের যেই ছাঁচটা, যেই মডেলটা বঙ্কিমচন্দ্র তৈরি করে দিয়েছেন, সেই মডেলের বাইরে গিয়ে লিখতে পেরেছেন। আমি বললাম যে কয়েকজনের কথা, এবং বাংলাদেশের মুসলমান লেখকদের মধ্যে একমাত্র সৈয়দ ওয়ালিউল্লাহ সেই মডেলের বাইরে ছিলেন। পরবর্তীতে আমরা দেখব যে 60-এর দশক বলতে আমি যেটা বোঝাচ্ছি, যেটি আপনাদেরকে সবচেয়ে বড় মাপের একটি মাইলফলক দিতে পারি, আমরা নিশানা দিতে পারি, চিহ্নিত করতে পারি, সেটা হচ্ছে 1952 সালে 21শে ফেব্রুয়ারি। 1952 সালে 21শে ফেব্রুয়ারির রক্তাক্ত ঘটনার পর বাঙালি প্রথম বুঝতে পারল আমরা বাঙালি। এর আগে পর্যন্ত তারা ছিল বাঙালি মুসলমান। বুকে যখন গুলি লেগেছে তখনই বাঙালি বলে উঠেছে, আমার আত্মপরিচয় কি, আমি আগে মুসলিম নাকি আগে বাঙালি। এই আত্মপরিচয়ের সংকট আমাদের ছিল বিভাগোত্তর সময়ে। 21শে ফেব্রুয়ারির পর আমাদের চেতনাগত দিক থেকে আমরা প্রথম বাঙালিত্ব অর্জন করি। আত্মপরিচয়ের আইডেন্টিটির প্রথম ভিত্তি হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি, এবং এর পরবর্তীতে আপনারা লক্ষ্য করবেন যে 21শে ফেব্রুয়ারির পর থেকে আমাদের এখানকার সাহিত্য কিছুটা কলকাতার আইডিয়া থেকে কিছুটা মুক্ত হতে চেষ্টা করেছে, এবং সেটি হচ্ছে আমাদের জাতীয়তাবাদী চেতনা। লক্ষ্য করুন, 21শের প্রত্যক্ষ যে ফল, সেটি হচ্ছে প্রথম আমরা বললাম যে আমরা বাঙালি। আমাদের ভাষার মধ্যে প্রথম উর্দু, ফার্সি কিংবা অন্যান্য ভাষার যেসব মিশ্রণ ছিল, সেই মিশ্রণ থেকে আমরা বেরিয়ে আসতে চেষ্টা করেছি। আপনাদের কয়েকটি উদাহরণ আমি দিব। যেমন আমাদের এখানকার ফররুখ আহমদকে ইসলামী রেনেসার বা পাকিস্তানি আন্দোলনের কবি বলা হয়ে থাকে, এবং আমাদের যেই নজরুল ইসলামকেও আমাদের এখানে খুব ভুলভাবে ব্যবহার করা হয়েছে, ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং সেটি ঘটেছে শুধুমাত্র একাডেমিক আঙ্গিনা থেকে, বাহির থেকে নয়, একাডেমিক আঙ্গিনা থেকে। একাডেমিক আঙ্গিনা বলতে আমি বুঝাচ্ছি আমাদের যেই
স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় আছে। বিশ্ববিদ্যালয় বিশ্বত গবেষণার যেসব পত্র রয়েছে সেখানে আমাদের সাধারণত এই বিষয়গুলো রিসার্চ করা হয়, গবেষণা করা হয়। সেগুলোতে আমরা দেখতে পাবো প্রথমত এরা ভুলভাবে আমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করেছে এবং সেই ভুল মেসেজগুলো আমাদের মধ্যে রয়েছে। আমরা নজরুলকে শুধুমাত্র মুসলমানদের কবি করে তুলেছি, অথবা আমরা এই ফররুক আহমদকে শুধুমাত্র পাকিস্তান আন্দোলনের কবি করে তুলেছি শুধুমাত্র ভাষাগত কারণে। ভাষা একটা দেশের, একটা জনগোষ্ঠীর, একটা জনপদের নিজস্ব আইডেন্টিটি। আমরা যদি ভাষাকে আইডেন্টিটি বা আমাদের আত্মপরিচয়ের একটা ভিত্তি ধরে থাকি, তাহলে আমরা দেখব যে 21শে ফেব্রুয়ারির পর থেকে আমাদের এখানকার কাব্য ভাষা, আমাদের এখানকার ভাষা, কথা সাহিত্যের ভাষা দুটি পরিবর্তন হয়েছে। একটি হচ্ছে, আমরা লক্ষ্য করুন যে শামসুর রহমান, আল মাহমুদ, যারা 50-এর প্রথম দিকে কবি ছিলেন, এবং আমাদের হাসান হাফিজুর রহমান, এই ধারার কবি যারা ছিলেন, তারা এই ধারাটাকে খুব সচেতনভাবে বাঙালির জাতীয়তাবাদী চেতনার ধারায় কবিতা লেখার চেষ্টা করেছেন। এবং কথা সাহিত্যের দিক থেকে আমরা দেখব সৈয়দ ওয়ালিউল্লাহর ভাষার মধ্যেও আমাদের পূর্ববঙ্গের, তৎকালীন তৎকালীন পাকিস্তানের বলা যায় যে লোকভাষা আছে, গ্রামীণ ভাষা আছে। আপনারা যখন লাল সালু পড়বেন তখন তার ভাষা দেখবেন, সেখানেও আরবি ফার্সি ভাষার যথেষ্ট প্রয়োগ রয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা যাবে তার যে উপন্যাসগুলো রয়েছে, চাঁদে অমাবস্যা, কাদু নদী কাদু, সেগুলোর মধ্যে সেটির প্রভাব নেই। পরবর্তীতে আমরা দেখব 60-এর দশকের প্রথম দিকে জাতীয়তাবাদী আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। তার সিলেকোঠার সিপাহীটি আপনারা লক্ষ্য করবেন, সেটির মধ্যে প্রথম আমাদের জাতীয় আন্দোলনকে পটভূমি করে প্রথম রচিত, এবং সেটাই হচ্ছে জাতীয়তাবাদী চেতনার আরেকটি উপন্যাসিক আখ্যান আমরা বলতে পারি। তারপরে আপনারা এই ধারার আরেকজনের নামই আমি উল্লেখ করব, সেটা হচ্ছে শওকত আলী। শওকত আলীর দক্ষিণ আয়নের দিন, এটি 3 খণ্ডে রচিত একটি উপন্যাস। সেই ট্রিলজিতেও আমাদের জাতীয়তাবাদী আন্দোলন, জাতীয়তাবাদী চেতনার একটি রূপায়ণ আমরা লক্ষ্য করব। স্বাধীনতা উত্তর সময়ে আমরা চলে আসব, লক্ষ্য করব স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ আমাদের 70-এর দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা, অথবা বাঙালি জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভয়াবহতম বলছে এই কারণে যে এটি যদি আমরা মানব ইতিহাসের একটি স্বাধীনতা যুদ্ধ হিসাবে, জাতিগত স্বাধীনতা যুদ্ধ হিসাবে বিবেচনা করি, তাহলে এত অল্প সময়ের মধ্যে এত বেশি লোকের নৃশংস হত্যাকাণ্ড সেটি আর পৃথিবীর ইতিহাসে ঘটেনি। সুতরাং অনেক রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর আমরা কি দেখলাম? স্বাধীনতার পর আমাদের সাহিত্যের গতি প্রকৃতি কোন দিকে গেছে? লক্ষ্য করুন, জাতীয়তাবাদী আন্দোলনই আমাদেরকে নিয়ে গেছে এই স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা আমাদের বাঙালি লেখকদের জীবনেও ঘটেছে। আমাদের গুরুত্বপূর্ণ যে লেখকেরা ছিলেন, এরা সবাই জাতীয়তাবাদী চেতনাকে বা মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের নৃশংসতাকে সবচেয়ে বেশি বিষয় করে লিখেছেন। লক্ষ্য করুন, এর মধ্য দিয়ে আমাদের সাহিত্য কলকাতা সাহিত্য থেকে আলাদা হয়ে গেছে। অর্থাৎ ঢাকার বা বাংলাদেশের সাহিত্যের যে ভূগোল আছে, সাহিত্যের যে মাটি আছে, সাহিত্যের যে উপাদান আছে, সব কিছু কিন্তু পাল্টে গেছে আমাদের নিজস্ব রঙে। দুটো ঘটনা, একটি হচ্ছে 52 সালের রক্তাক্ত 21শে ফেব্রুয়ারি, আরেকটি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। স্বাধীনতা উত্তর সময়ে আমাদের কবিতার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে সবচেয়ে বেশি লেখকেরা বা কবিরা এসেছেন জোয়ারের মতো। কারণ একটি নতুন দেশ, একটি স্বাধীন রাষ্ট্র, একটা স্বাধীন পতাকা, এই উল্লাস বাঙালির জীবনে আর কখনো আসেনি, আর কখনো আসবে না। আমরা জানি উপনিবেশিত এই ভারতবর্ষে নতুন করে স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছিলাম একমাত্র মুক্তিযুদ্ধের সময়।
মুক্তিযুদ্ধ উত্তর সময়ে। ফলত আমাদের কবিদের মধ্যে এই মুক্তিযুদ্ধকে বিষয় করে কবিতা লেখার এবং চড়া কণ্ঠের স্লোগানকেও আমরা কবিতা হিসাবে গ্রহণ করেছি। ফলত আমাদের 70 দশকের কবিতার যে প্রবণতা, সেটি হচ্ছে উচ্চ কণ্ঠ, এবং সেটির মধ্যে এক ধরনের বলা যায় চড়া কণ্ঠের মধ্যে এক ধরনের আবেগ ছিল। সে আবেগ চিরায়ত ছিল না, সেটি ছিল সাময়িক। কবিতা কখনো সাময়িক আবেগের বিষয় নয়, আমাদের ভুলে গেলে চলবে না। কবিতা কোনো স্লোগান নয় যে একটি বিশেষ সময়ে বিশেষ প্রয়োজন পুরিয়ে গেলে এই স্লোগানটির মানে প্রয়োজনীয়তা কমে যায়, প্রয়োজনীয়তা হারিয়ে যায়। তদ্রূপ আমাদের 70 দশকের কবিতার মধ্যে এই প্রবণতা ছিল। হয়তো আমার সঙ্গে অনেক কবি দ্বিমত পোষণ করবেন, কিন্তু আমি এই কথাটি বলবো সাহিত্যের ছাত্র হিসাবে, সাহিত্যের সমালোচক হিসাবে, সাহিত্যের একজন পাঠক হিসাবে। আমরা এক ঝাঁক কবি পেয়েছি, কিন্তু স্মরণযোগ্য উল্লেখযোগ্য কোনো কাব্যগ্রন্থ কি পাই, কোনো কবি কি পাই? 70 দশকে নেই। 80 দশকে, 70 দশকে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি সেগুলোকে মানে হয়তো এভাবে বিবেচনা করছি না, আমরা যেহেতু সাহিত্য বিবেচনা করছি। রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে আমি এখানে আনতে চাই না। রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে আনতে চাই না এই কারণে যে আমাদের এখানে সাহিত্যকে আমরা ক্রমাগত ক্ষমতা কেন্দ্রের সঙ্গে ব্যবহার করে মানে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে এমনভাবে ক্ষমতা বৃত্তের সঙ্গে চলে গেছে এবং ক্ষমতার দাস হিসাবে আমরা কাজ করছি। একজন লেখক, একজন কবি কখনো কোনো মানে চেতনার দাস হতে পারে না, কোনো মানে নির্দিষ্ট আদর্শের অনুসারী হতে পারে, তার সমর্থক হতে পারে, কিন্তু তিনি যদি দাস হয়ে পড়েন তখন তার লেখা একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। এবং আমাদের 70 দশকের আরেকটি গুরুত্বপূর্ণ প্রবণতা হচ্ছে রাজনীতিকায়ন। রাজনীতিকায়ন কেন ঘটেছে সেটি আপনারা সবাই জানেন যে 1975 সালে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আমাদের এখানে সামরিক শাসন জেকে বসে, জেনারেলরা আসে এবং একজন নয় বারবার এই সামরিক অন্ধকারে আমাদের দেশ, একটি স্বাধীন দেশ ডুবে যায়। এই সামরিক এবং জেনারেলদের, স্বৈরাচারদের প্রতিবাদ করতে গিয়ে আমাদের রাজনীতি অনেকাংশে রাজনীতিপ্রবণ হয়ে পড়েছে। অর্থাৎ ক্ষমতাকে প্রতিবাদ করতে গিয়ে, স্বৈরাচারকে প্রতিবাদ করতে গিয়ে এবং ক্ষমতার বৃত্তকে নিন্দা করতে গিয়ে আমরা অনেক বিষয়কে, যেটি কবিতার নান্দনিক বিষয় নয়, সেটিকে কবিতা করে তুলছি। কবিতা হিসাবে কবিতার মোড়কে আমরা এটিকে পরিবেশন করেছি। ফলত রাজনীতিকায়ন এক প্রবলভাবে ঘটেছে 70 দশকের কবিতার মধ্যে। এই কারণে হয়তো কবিতার মধ্যে উচ্চ কণ্ঠ বা চড়া কণ্ঠের কবিতা, স্লোগান সর্বস্ব কবিতার একটি প্রবণতা আমরা শনাক্ত করতে পারি। এই সময়ে গুরুত্বপূর্ণ কথা সাহিত্যের দুটো দিক ঘটেছে। একটি হচ্ছে সিরিয়াস সাহিত্য, আরেকটি হচ্ছে জনপ্রিয় ধারা। এই দুটো ধারায় বিভক্ত হয়ে যায় আমাদের সাহিত্য, বিশেষত কথা সাহিত্য। আমরা লক্ষ্য করব, কয়েকজনের নাম উল্লেখ করতেই পারি, যে জনপ্রিয় ধারায় আমাদের স্বাধীনতা উত্তর সময়ে সবচেয়ে জনপ্রিয় ছিলেন হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন, কিংবা মঈনুল হাসান সাবের, আরও অনেকে এই ধারায় রেখেছেন। তারা যে গুরুত্বপূর্ণ লেখা লিখেননি, সিরিয়াস ধারা লেখা লেখেন না, এটা নয়। অবশ্যই তাদের অনেক কাজ আছে যেগুলো হয়তো খুব গুরুত্বপূর্ণ, আমাদের জাতীয় চেতনাকে, আমাদের বাংলাদেশের যেই সংস্কৃতি, জনজীবন সব কিছুকে তারা ধারণ করেছেন। ধারণ করার পরও তারা এমন কিছু কাজ করেছেন যেটি হয়তো পাঠকের মুখের দিকে তাকিয়ে প্রকাশকদের প্রয়োজনে বা প্রকাশকদের মানে চাহিদা মেটানোর জন্য অনেক আখ্যান লিখতে হয়েছে। ফলত আমাদের সাহিত্যের যে
জাতীয়তাবাদী চেতনার যে ধারাটি ছিল 60-এর দশকে, সেটি এখানে এসে অনেকাংশে বিভক্ত হয়ে পড়ে এবং আমরা জনপ্রিয় সাহিত্যের দিকে গিয়েছি, আমরা রাজনীতির দিকে গিয়েছি, আমাদের কবিতা রাজনীতির দিকে গেছে। এই প্রবণতাটা আমাদের এখানে ঘটেছে। 80-র দশকে কি ঘটেছে? 80-র দশকে যেটি হয়েছে যে 80-র দশকের পুরোটাই ছিল সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে এক ধরনের পুরো জনগোষ্ঠীর একটি প্রতিবাদী চেতনা কাজ করেছে এবং এখানকার একবারে পিয়ন থেকে আরম্ভ করে অফিসার পর্যন্ত, সচিব পর্যন্ত সবাই বিরোধিতা করেছে। কিন্তু সামরিক স্বৈরাচারকে বিরোধিতা করতে গিয়ে আমাদের এখানে যেটি হয়েছে সেটি হচ্ছে সাহিত্যের বড় ধরনের একটা ক্ষতি হয়েছে। সেই ক্ষতিটা কীরকম? এই ক্ষতিটা হচ্ছে এই যে সামরিক স্বৈরাচারকে প্রতিবাদ করতে গিয়ে আমাদের নাটক হয়েছে, পথনাটক তৈরি হয়েছে। এই পথনাটকের আঙ্গিকটা, নাটকের প্রচলনটা আগে ছিল না। এটি হয়েছে আমাদের সময়ের প্রয়োজনের কারণে এ ধরনের একটি শিল্প আঙ্গিক তৈরি হয়েছে। সেটি হয়তো সময়ের প্রয়োজন এবং সময়ের দাবি, সে কারণে হয়তো সেটি তৈরি হয়েছে। আমাদের এখানে দেখা যাচ্ছে কবিতার মধ্যেও সেটি এসেছে, জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন, এ ধরনের কবিতা লেখা হয়েছে প্রতিবাদের কারণে। সেখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে ওই সময়ে আমাদের প্রচলিত যেই বাণিজ্যিক পত্রিকাগুলো আছে, এই বাণিজ্যিক পত্রিকা 70-র দশকে আমাদের কবিতা এবং সাহিত্য অনেকাংশে দৈনিক পত্রিকা নির্ভর ছিল। দৈনিক পত্রিকার একটি সীমাবদ্ধতা হচ্ছে এই, সেখানে বিভিন্ন মত বা পথের যেই চেতনা সেটি ধারণ করা সম্ভব নয় এবং জনপ্রিয় ধারাটাকে তারা সবসময় অনুকূল বিবেচনা করেন এবং জনপ্রিয় লেখককে জনপ্রিয় করে তোলেন, এরকম একটি বিষয় রয়েছে, অর্থাৎ মিডিয়ার প্রোপাগান্ডা রয়েছে। সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যার সাহিত্য মান খুব হয়তো গুরুত্বপূর্ণ নয়, তার চিন্তা হয়তো খুব গভীরতর নয় এবং খুবই সুরসুরি দেয়া কিংবা খুবই হালকা ধরনের লেখা, সেগুলি সবচেয়ে বেশি আমাদের বাণিজ্যিক পত্রিকাগুলোর পাতায় আমরা দেখতে পাই। ফলত 80-র দশকে যেটা ঘটেছে, সেখানে লিটল ম্যাগাজিনের একটি আন্দোলন ঘটেছে। লিটল ম্যাগাজিনের আন্দোলন করতে গিয়ে, অর্থাৎ বাণিজ্যিক পত্রিকায় যখন এটি করা যাচ্ছিল না সরকার নিয়ন্ত্রণের কারণে এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কারণে, ফলত আমাদের অনেক বড় বড় লেখক, অনেক গুরুত্বপূর্ণ লেখক এবং তরুণ লেখক যারা খুব সৃষ্টিশীল এবং গুরুত্বপূর্ণ লেখক, তারা সবাই লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, সিলেট বিভিন্ন জেলা শহর থেকে অজস্র লিটল ম্যাগাজিন তৈরি হয় এবং তারা খুব অনেকেই সচেতনভাবে দৈনিক পত্রিকা লেখা না পাঠিয়ে, অর্থাৎ দৈনিক পত্রিকার বিরুদ্ধে দাঁড়িয়ে এই লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে তাদের সাহিত্য চর্চাটাকে চালিয়ে যায়। ফলত আমাদের লিটল ম্যাগাজিনের যেটি ক্ষতি হয়েছে, যেটা আমাদের সাহিত্যের ক্ষতি হয়েছে, আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের সাহিত্য 80-র দশকে লিটল ম্যাগাজিনের কুঠুরির মধ্যে ঢুকে পড়েছে। এটি আমাদের সাহিত্যের সবচেয়ে ক্ষতি করেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে নিশ্চয় রাজনীতিকে কবিতায়, সাহিত্যে নানাভাবে যখন তারা সমাজ দর্পণ হিসাবে ব্যবহার করতে চেয়েছে, তখন দেখা যাচ্ছে সেখানে যে চিত্রকল্পগুলো আছে, উপমাগুলো আছে, সেগুলোর প্রতি যত্নশীল ছিলেন না। সেগুলোর প্রতি কবিতার লেখার ক্ষেত্রে একটি স্বেচ্ছাচারিতা তৈরি হয়েছে, অর্থাৎ ছন্দ মানা কিংবা ছন্দের যেই আকরণিক প্রাকরণিক যেই কাঠামো আছে, সেই কাঠামো থেকে তারা বেরিয়ে আসছেন। তারা বক্তব্যকে প্রধান করেছেন। বক্তব্যকে এবং বিষয়কে প্রধান করতে গিয়ে কবিতার যেই ধারাবাহিকতা, কবিতার যে আলংকারিক দিক আছে, সেগুলোকে তারা অবহেলা করেছেন। এটা আমাদের কবিতার ক্ষেত্রে ঘটেছে, আবার উপন্যাসের ক্ষেত্রেও, ছোট গল্পের ক্ষেত্রেও তাই ঘটেছে। তারা নতুন আঙ্গিকে নতুন বক্তব্য পেশ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সাহিত্যের যেই রূপকল্পগুলো আছে, সাহিত্যের যে বিন্যাসগুলো আছে, সেগুলোকে তারা
অবহেলা করেছেন। এবং 90 দশকেও আমরা দেখতে পাবো যে 80 দশকের যে প্রভাব আছে সেই প্রভাবটি রয়ে গেছে। অর্থাৎ এই যে 20 শতকের মানে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো বাংলাদেশের সাহিত্যের কিছু বৈশিষ্ট্য আমরা হয়তো এইখানে শনাক্ত করেছি, কিন্তু সেটির কিছু জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কবিতার ক্ষেত্রে কি ঘটেছে এবং উপন্যাসের ক্ষেত্রে বা কথা সাহিত্যের ক্ষেত্রে কি ঘটেছে। এক, আমি যেটা বলবো, দেশ বিভাগ পরবর্তী আমাদের বাংলাদেশের কথা সাহিত্যের একটা বিরাট অংশ ভীষণভাবে মডার্নিস্ট বা আধুনিক হতে চেয়েছে। আধুনিক হতে চেয়েছে। এই আধুনিকতা হচ্ছে ওই কলকাতার যে আধুনিকতা, সে আধুনিকতার মডেল। এই আধুনিকতার ধারা ছিল কলকাতা ধারা, এবং এই কলকাতার আদলে আমরা আধুনিক হতে চেষ্টা করেছি। আমাদের উপন্যাসে একটা বিরাট অংশ গ্রাম সমাজকে নিয়ে লিখিত, এবং সেখানে আমরা দেখেছি যে মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে চেয়েছে। অর্থাৎ আমাদের উপন্যাসিকেরা জীবনকে মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে দেখার একটা চেষ্টা করেছেন। তৃতীয়ত হচ্ছে আমাদের উপন্যাস গ্রামের প্রগতি এবং প্রতিক্রিয়াশীলতাকে দেখাতে চেয়েছেন। গ্রামের প্রগতি এবং প্রগতিশীলতা দুটো জিনিস দেখাতে চেয়েছে আমাদের উপন্যাস। সেটা ন্যাচারালিস্ট যারা ছিল, আমরা প্রাকৃতিক চিন্তার যেই লেখক, তাদের চেয়ে একটু ভিন্ন, এবং কল্লোলীয়দের মতো অনেকাংশে নিম্ন শ্রেণীর বলতে আমরা নিম্নবিত্তের কথা বলছি। শ্রেণী শব্দটি হয়তো মার্ক্সীয় শব্দ। নিম্নবিত্তের লোকদেরকে নিয়ে বা জীবনকে নিয়ে তারা লিখতে চেষ্টা করেছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গরিব এবং দরিদ্র, বস্তিবাসী, বেশ্যালয়, শ্রমজীবী জীবনকে বেছে নিতেন তারা। তার সঙ্গে কোনো সাবজেক্টিভ পার্থক্য না করেই মার্ক্সিস্টরা বিপুল পরিমাণ নিম্ন শ্রেণীর জীবনকে কথা সাহিত্যে নিয়ে এসেছেন। কিন্তু এদের দৃষ্টিভঙ্গি মোটেই মার্ক্স ছিল না, তাদের দৃষ্টিভঙ্গি ছিল মডার্নিস্ট বা আধুনিকতাবাদী। আর চতুর্থ হচ্ছে গ্রাম জীবনের প্রগতি এবং প্রতিক্রিয়া আবিষ্কার করার চেষ্টা করেছেন, এবং সেখানে আবিষ্কার করতে গিয়ে আমরা দেখছি যে এনজিও বা মানে বেসরকারি যে উন্নয়ন সংস্থাগুলো আছে তাদের তৎপরতার সঙ্গে গ্রাম দর্শনের কোনো পার্থক্য তারা দেখাননি। ফলত এগুলোর মূল্যায়নের সময় এসেছে। পঞ্চম হচ্ছে 5 নম্বর হচ্ছে বাংলাদেশের সাহিত্যের একটি বিরাট আখ্যান হচ্ছে জাতীয়তাবাদী আখ্যান। আমি কিছু উদাহরণ আপনাদের সামনে ইতিপূর্বে উল্লেখ করেছি। আপনারা লক্ষ্য করবেন যে কবিতার ক্ষেত্রেও কি ঘটেছে। কবিতার ক্ষেত্রেও আমরা জানি যে মানে সেই কোলরিজের লিরিক্যাল ব্লাডস যেই মানে কাব্য সংকলন, সেই সংকলন থেকে যদি কবিতার সংজ্ঞা, কবিতার বিষয়, কবিতা হিসাবে চিহ্নিত করা হয়, কবিতার সংজ্ঞা হিসাবে কবিতারকে আমরা শনাক্ত করার জন্য যেসব প্রক্রিয়া করেছি, সেই প্রক্রিয়াগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে মানে এরপরে ধরুন যে আপনারা লক্ষ্য করবেন যে টি.এস. এলিয়ট কিংবা ধরুন যে মানে শার্ল বুদলেয়ার, এদের কবিতার মধ্যে আমরা যে আধুনিকতা খুঁজে পেয়েছে আমাদের লেখকেরা, আমাদের কবিরা সবাই এই মডেলেই কবিতা লিখতে চেষ্টা করেছেন। তবে আমি দুজনের সংজ্ঞাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। একজন হচ্ছে মার্টিন হাইডেগার মানে যে সংজ্ঞাটা দিচ্ছে সেটি, আরেকটি হচ্ছে ফর্মালিস্টদের সংজ্ঞাটা হচ্ছে কবিতার ভাষা হচ্ছে সেই ভাষা যেই ভাষা প্রচলিত চিহ্ন ব্যবস্থার বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাস তৈরি করে। এটা হচ্ছে ফর্মালিস্টদের একটি সংজ্ঞা। আমার কাছে এটা খুব পছন্দ। আরও অনেক সংজ্ঞা আছে কিন্তু আমি সংজ্ঞায় যাচ্ছি না। তারা বলতে চাচ্ছে কবিতার ভাষা হচ্ছে সেই ভাষা যেই ভাষা প্রচলিত চিহ্নের ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে পরিকল্পিত সন্ত্রাস তৈরি করে। যেই অর্থে আমরা যেই শব্দকে ব্যবহার করি, যে ভাষাকে ব্যবহার করি, সেটাকে আমূল পাল্টে দেয়া মানে হচ্ছে কবিতা। এটা হচ্ছে হাইডেগার। আবার হাইডেগার
বলেন, হাইডেগার যেটা বলতে চান, এটা ফর্মালিস্টদের সংজ্ঞা। আর হাইডেগার যেটাকে বলতে চাচ্ছেন সেটা হচ্ছে কবিরা হচ্ছে মানে যেটা আমরা হয়তো অনেকেই জানি যে কবি পৃথিবীতে নবী আসবে না, কবি বারবার আসবে। কারণ হচ্ছে কবিরা নতুন কথা বলে। আমরা জানি যে প্লেটোর যে আদর্শ রাষ্ট্র, সেই আদর্শ রাষ্ট্রের মধ্যে কবিদেরকে মানে জায়গা দেওয়া হয়নি। এরিস্টটল যদিও এটির বিরোধিতা করেছেন, তারপরে পয়েটিক্স রচিত হয়েছে। সেটি বলতে চাচ্ছেন যে হাইডেগার বলেন যে কবিরাই হচ্ছে আসলে ভবিষ্যৎ দেখতে পায় এবং যাপিত জীবনের মধ্যে নানা ধরনের আগাম চিন্তা বা আগাম চিহ্নের আস্তে আস্তে তৈরি হতে দেখে এবং অনেক পরে যখন সেগুলো ঠিকমতো রূপ পায় এবং যখন কিছু সময় অতিবাহিত হয়, তখন যখন ব্যাপারগুলো একটা দৃঢ়ভিত্তির উপর দাঁড়ায়, তখন দার্শনিকেরা তাকে সূত্রবদ্ধ করেন। কিন্তু কবিরাই কাজটা শুরু করেন অনেক আগে, কারণ তারা ভাষার মধ্যে ওই চিহ্নগুলো আগাম দেখতে পান, যেগুলো মানে জনজীবনের যাপনের মধ্য দিয়ে, অভিজ্ঞতার মধ্য দিয়ে আস্তে আস্তে স্ফুরিত হতে শুরু করে। ওই অস্পষ্ট রেখাগুলো এবং ভাঙা রেখাগুলোকে কবিদের ভাষার ভেতরে ভাষার বিশেষ চাপে নতুন অর্থের যোগানের মধ্য দিয়ে তারা কবিতার মধ্যে ধরা পড়ে এবং কবিরা এই কারণে ভবিষ্যৎকে আগাম দেখতে পান। এটাই হচ্ছে কবিদের সম্পর্কে হাইডেগারের মূল্যায়ন। ম্যাথু আর্নাল্ড যিনি বারবার বলেছেন যে পৃথিবীতে নবী আসবে না, কবি আসবে, তো সেটা আপনারা জানেন। বাংলাদেশের কবিদের মধ্যে এই সম্ভাবনা আমরা দেখতে পাই যে কবিরা অনাগত সময়কে অথবা বর্তমান বিশৃঙ্খল সময়, যে সময় সম্পর্কে আমরা কোনো ডিসকোর্সে পৌঁছতে পারি না, একটা বিশৃঙ্খলার মধ্যে, নিজেদের বুঝাবুঝির অভাবের মধ্যে বা চেষ্টার মধ্যে আমরা যে জীবনযাপন করছি, এটা বিশেষভাবে কবিদের লেখালেখির মধ্যে ধরা পড়ছে বলে আমার ধারণা। তার সঙ্গে সামাজিক যোগাযোগের একটি সম্পর্ক রয়েছে। বর্তমানে অনলাইন এবং ফেসবুকে কবিতা লেখার যে প্রচলন এবং অনলাইন পোর্টালে যেসব সাহিত্য রচিত হচ্ছে, এটি সামাজিক যোগাযোগের মধ্য দিয়ে যেই যোগাযোগ মাধ্যমগুলো বা অনলাইন মাধ্যমগুলোর মধ্য দিয়ে যে সাহিত্য পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সাহিত্যকে সাহিত্য হিসাবে বা শিল্প হিসাবে না দেখে সেখানে দেখা হচ্ছে সামগ্রী হিসাবে। সেখানে প্রচারটাই মুখ্য, সেখানে সাহিত্যটা মুখ্য হয়ে উঠছে না। এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের সাহিত্যের গতি, প্রকৃতি এবং প্রবণতা। এর মধ্যে যেই দূষিত কিংবা ক্ষতি আমাদের বাংলাদেশের সাহিত্যের হবে, সেটি অনেকাংশে বলা যেতে পারে। আমাদের দেশের সব কিছুর মধ্যে এখন যেমন ভেজাল কিংবা নকল, এরকম কিছু মানে কোনো জিনিসই এখন আর আমরা আমাদের মৌলিক জিনিস পাই না, সব কিছুর মধ্যে একটা ভেজাল পাই। সাহিত্যের মধ্যেও আমরা নিখাত শিল্প এবং দেশ জাতির নিজস্ব চিন্তা থেকে উদ্ভূত কোনো সাহিত্য কর্ম, যেটা জীবনকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের আবহমান বাঙালিকে ধারণ করবে, এরকম সাহিত্য, এরকম উপন্যাস, এরকম কবিতা খুবই কম লেখা হচ্ছে। সুতরাং আমাদের চিন্তার এই উপনিবেশ আয়ন থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের যেই সমাজ বাস্তবতা আছে, জীবন বাস্তবতা আছে, সেই বাস্তবতাকে যখন আমরা আমাদের সাহিত্য তুলে ধরতে পারবো, তখনই হয়ে উঠবে আমাদের দেশে মৌলিক সাহিত্য। আমরা জানি যে মানে ল্যাটিন আমেরিকার যে সাহিত্যকে নিয়ে আমরা অহংকার করে থাকি বা বলে থাকি কালো সাহিত্য, সেটি তাদের নিজস্ব সংস্কৃতি থেকে উদ্ভূত এবং তারাই সেটি তৈরি করেছে ভিন্ন কালারের, অর্থাৎ হোয়াইট কালারের যেই মানে বিশ্ব সাহিত্য আছে, সেখানে নতুন একটি কালার ল্যাটিন আমেরিকার কালোদের সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই এবং সেটি আজ আমাদের মধ্যেও সবচেয়ে বেশি সঞ্চারিত হোক, এটাই আমরা চাই। আমরা বোরেসের কথা বলি, আমরা মার্কেসের কথা বলি, আমরা
আরও অনেক আমুস টুটুয়ালার কথা বলি, হোরেসের কথা বলি, এরা সবাই ওই দিক থেকেই এসেছে, বাংলাদেশ থেকে বা বাঙালি জীবন থেকে আমাদের সেই ধরনের কবি, সেই ধরনের ঔপন্যাসিক আসা উচিত, যারা জীবনকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের বাঙালিত্বকে, আমাদের সমাজ বাস্তবতার ভেতরে সামষ্টিক চেতনার মধ্য দিয়ে তুলে ধরবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনার বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের সাহিত্যের গতি, প্রকৃতি ও প্রবণতার একটি সামগ্রিকতা। কবিতায় মুখস্থ মানুষ, ডক্টর কতিপয় মুখস্থ মানুষ, আমাদের স্যারের একটি গ্রন্থ আছে ডক্টর আহমেদ মওলা স্যারের। আমাদের এখানেও সার্ভার স্টেশনও এটা আছে, আপনারা যারা চাইবেন সংগ্রহ করতে পারবেন। এখন অনলাইন বাংলা বইমেলার প্রধান উদ্যোক্তা ও আহ্বায়ক কবি ও সাংবাদিক রাশেদ রূপ ভাই ধন্যবাদ বক্তব্য রাখবেন। আমি সময় বেশি নেব না। আজকের মূল বক্তা যিনি ডক্টর আহমেদ মওলা অনেক সময় ব্যয় করে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাহিত্যের গতি, প্রকৃতি, প্রবণতা নিয়ে কথা বললেন। এটা আসলে ব্যাপক বিষয়। তিনি মূলত প্রাবন্ধিক এবং গবেষক, যদিও সাহিত্যের নানা শাখায় এখন কাজ করছেন। কথা সাহিত্য নিয়ে কাজ করছেন, কথা সাহিত্য, গল্প এবং উপন্যাস লিখছেন, কবিতা লিখছেন। যদিও তার সূচনাটা হয়েছে শিশু সাহিত্য দিয়ে, ছড়া এবং কিশোর কবিতা তিনি লিখেছেন এবং এর পরবর্তী সময়ে গবেষণায় তিনি তার শ্রম ব্যয় করেছেন, সময় দিয়েছেন, মেধা ব্যয় করেছেন। আমরা দেখতে পাই বাংলাদেশে যে কয়জন মেধাবী গবেষক এই শাখায় কাজ করেছেন, বিশেষত প্রবন্ধ গবেষণায়, ডক্টর আহমেদ মওলা তাদের একজন। আহমেদ মওলার একটা বিশেষত্ব হচ্ছে তিনি মূল্যায়নের দিক থেকে নির্মোহ। তার যে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ, সেটা অনেকের কাছে, তিনি নিজে বলছেন, অনেকে হয়তো পছন্দ করবেন না বা অনেকে পছন্দ করবেন, অনেকের কাছে গ্রহণযোগ্য, আবার অনেকের কাছে গ্রহণযোগ্য না হলেও তিনি তার বক্তব্যে একেবারে নির্ভীক থাকার চেষ্টা করেছেন, যার কারণে আমরা বেশ কয়েকটি বই তার পেয়েছি। উত্তরকালের সাহিত্য নামে তার একটা গবেষণা গ্রন্থ আছে। আমরা পেয়েছি স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাহিত্যের গতি, প্রকৃতি, এই নামে তার বই আছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাহিত্য, এই নামে তার গবেষণা গ্রন্থ আছে। সে সময়ে প্রথম সংস্করণ যখন বেরোয় তখন দেখা যাচ্ছে কবিতার কথা আছে, কথা সাহিত্য আছে, প্রবন্ধ গবেষণা আছে, নাটক আছে, কিন্তু দেখা যাচ্ছে শিশু সাহিত্য নেই। বাংলাদেশের একটা বড় ধরনের একটা সাহিত্যের একটা উর্বর শাখা, সমৃদ্ধ একটা শাখা শিশু সাহিত্য, যে শিশু সাহিত্য দিয়েই তিনি এই সাহিত্যের জগতে এসেছেন, সেই জায়গাটা তিনি বাদ দিয়েছেন। তখন আমি তাকে এই বিষয়ে সবিনয়ে অনুরোধ করলাম এই বিষয়টা সন্নিবেশ করার জন্য। পরবর্তী সময়ে সেটা নিয়েও তিনি কাজ করেছেন, ভালো লাগছে। আমার যে একটা নির্বাচিত কিশোর কবিতা বেরিয়েছিল 2004 সালে, সেটা নিয়েও তিনি দুটো লেখা লিখেছেন। একটা বাংলা একাডেমি প্রকাশিত ধানশালিকের দেশে, আর একটা লেখা চাপা হয়েছিল সমকালের যে ম্যাগাজিন, সাহিত্য ম্যাগাজিন কালের খেয়াতে। তো এইভাবে আমি দেখি তার যে পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। আজকে যে বিষয়,
সে বিষয় হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাহিত্যের গতি প্রকৃতি ও প্রবণতা। খুব কঠিন এবং জটিল এবং ব্যাপক একটা বিষয়। এটাকে আমি যতই বলি না কেন ৮ ঘন্টা ৩৫ মিনিটের মধ্যে সীমাবদ্ধ, এটা রাখা যাবে না, এটা ঠিক। তারপরও তিনি বহু কষ্টে এটাকে টেনে টুনে ৫০ মিনিট ১ ঘন্টার মধ্যে তিনি শেষ করতে পেরেছেন। আমি এই শ্রমলব্ধ প্রবন্ধের জন্যে বা বক্তৃতার জন্যে আমি ধন্যবাদ জানাই ডক্টর আহমেদ মাওলাকে। ডক্টর আহমেদ মাওলা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন, ঢাকায় থাকেন, চট্টগ্রামে থাকেন, কুমিল্লায় থাকেন। নানা ক্ষেত্রে তার যে কাজ, এটা নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি, তিনি তারপরও এই যে ঢাকা থেকে এসে আমাদের এই অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন, তার জন্য আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিতে হয়। আমরা আবারও তাকে ধন্যবাদ জানাই, একটু হাততালি দিয়ে তাকে ধন্যবাদ জানাই। এখানে যিনি সভাপতিত্ব করছেন আমাদের সবার অগ্রজ কবি, শ্রদ্ধেয় কবি ফাউজুল কবির। ফাউজুল কবির একাধারে শিক্ষাবিদ এবং কবি, প্রাবন্ধিক, মুক্তিযোদ্ধা। তার এই কবিতার বড় বিশেষত্ব হচ্ছে দেশ, মাটি, মাতৃভূমি, দেশের মানুষ, দেশপ্রেম, এইগুলো হচ্ছে তার পটভূমি। এই কিছুদিন আগে 16ই ডিসেম্বরে দৈনিক আজাদির যে বিশেষ সংখ্যা, ওই সংখ্যায় তার একটা দীর্ঘ কবিতা ছাপা হয়েছে। সমকালীন বিষয় নিয়ে তিনি চমৎকার করে কবিতা লিখেছেন। ফাউজুল কবির আমাদের প্রিয় কবি। তিনি বাসা থেকে বের হন না, ঘরের মধ্যেই থাকেন বেশিরভাগ। আজকে আমাদের এই ডাকে তিনি এখানে এসেছেন। বললাম আপনাকে তো একটু কষ্ট করতে হবে, 15-20 মিনিট আপনি কথা বলবেন, আমরা শুনব। তো যা হোক, তিনি এসেছেন, তাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা একটু হাততালি দিয়ে তাকে ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত আরও 2 জন কবি, একজন শুক্লাল দাস আর একজন সৈয়দা সেলিমা আক্তার। শুক্লাল দাস একজন কবি, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। তার অনেকগুলো বই আছে। তার মূল মাধ্যম হচ্ছে শিশু সাহিত্য এবং কিশোর কবিতা। বড়দের জন্য তার লেখালেখি আছে, এটাও আমার তার ভালো লাগার একটা বিষয়। তাকে আমি ধন্যবাদ জানাই, আজকে তিনি স্বাগত বক্তব্য রেখেছেন। আর সৈয়দা সেলিমা আক্তার বরাবরের মতো আজকে যে সঞ্চালনার দায়িত্ব নিয়েছে, সেও খুব পরিশ্রম করে আমাদের অনলাইন বাংলা বইমেলা নিয়ে, তাকে আমি ধন্যবাদ জানাই। আমি সামনে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আমাদের প্রিয় মানুষ উপস্থিত হয়েছেন। আমি নজরুল ভাই, তিনি যে এখানে এসেছেন আমাদের ফাউজুল ভাইয়ের সঙ্গে, তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই শামীম ফাতেমা মুন্নি। শামীম ফাতেমা মুন্নি ঢাকায় ছিলেন অনেক দিন, আজকে এসে এখানে আমাদের এখানে যুক্ত হয়েছেন। কবি, তার এইবারে একটা বই বেরিয়েছে, বইয়ের নাম হচ্ছে মন জ্যোৎস্নায় ভালোবাসায়, মন জ্যোৎস্নায় ভালোবাসায় কবিতার বই। ধন্যবাদ শামীম ফাতেমা মুন্নি আপনাকে। এরপরে আমি দেখতে পাই শিপ্রা দাস, গল্পকার শিপ্রা দাস। শিপ্রা দাস কম লিখে, কিন্তু সুজন বড়ুয়া খুব প্রশংসা করেছেন তার গল্প পড়ে, ধন্যবাদ শিপ্রা দাসকে। অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া গতকাল অসুস্থ ছিল। এই অসুস্থ থাকার কারণে সবাই আমাকে জিজ্ঞেস করছে সুপ্রতিম বড়ুয়ার খবর কি। আজকে ফিরে এসেছে, ভালো লাগলো সুপ্রতিম বড়ুয়া। সুপ্রতিম বড়ুয়া তো আমাদের অনলাইন বাংলা বইমেলাকে একাই টেনে নিয়ে যাচ্ছেন, এই যে অনলাইন লাইভ সম্প্রচার করে এবং নানা পোস্ট দিয়ে এই অনলাইন বাংলা বইমেলাকে রাঙিয়ে তুলছেন তিনি। আমার বন্ধু হচ্ছে রামু সরকারি কলেজে, সরকারি ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রধান। এরপরে আছে তসলিম খাঁ। তসলিম খাঁও আমাদের লাইভ সম্প্রচার করে, কবি এবং সাংবাদিক। একটা বইও তার বেরিয়েছে। বইয়ের নাম কি? আমার এ দেশ সব মানুষের। হ্যাঁ, এরপরে কামাল ভাই, আমাদের কামাল উদ্দিন, তিনিও লাইভ সম্প্রচার করেন, চট্টগ্রাম একাডেমির পরিচালক। এরপরে লিটন কুমার চৌধুরী, কবি, শিশু সাহিত্যিক এবং শিক্ষক।
তাকেও আমি ধন্যবাদ জানাই মোহাম্মদ মহসিন চৌধুরী, তিনি একজন সংগঠক। সংগঠকদের একেবারে নিঃস্বার্থ হতে হয়, তিনিও আর নিঃস্বার্থ। প্রতিদিন আমাদের এই জায়গায় এই অনুষ্ঠানে তিনি আসেন। আগামীকাল তিনি বিজ্ঞান চেতনা নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বললেন, এটা ভালো লাগছে। তিনি হচ্ছেন বিজ্ঞানের একজন ছাত্র, ধন্যবাদ তাকে। তিনিও বেশ কয়েকটা পোস্ট দিয়ে থাকেন, আজকের দিনেও আমাদের এই অনলাইন বইমেলাকে নিয়ে বেশ কয়েকটা পোস্ট দিয়েছেন, ভালো লাগছে তাকে। ধন্যবাদ জানাই আমাদের আরেকজন প্রাবন্ধিক এবং কলাম লেখক রেজাউল করিম স্বপন। রেজাউল করিম স্বপনের প্রবন্ধ লিখেন, কলাম লিখেন। এখন তো দেখা যাচ্ছে ওই যে গল্প লেখার জন্য তার একটা এদিক সেদিক করতেছে, হাত উসকুস করতেছে গল্প লেখার জন্যে। যাই হোক, এরপরে রফিক আহমদ খান একজন প্রাবন্ধিক এবং ছড়াকার, কিশোর কবিতার লেখক, তাকেও ধন্যবাদ জানাই। অভিলাষ মাহমুদ কবি, অভিলাষ মাহমুদের একটা ছড়া গ্রন্থ আছে, কবিতার বই আছে, হয়নি, কবিতার বই হবে, হ্যাঁ। এরপরে সাজিদ মোহন ও একজন মেধাবী লেখক, কিশোর কবিতা লিখে একেবারে আনকমন ব্যতিক্রমধর্মী কিশোর কবিতা লিখে সে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। থাকে সন্দ্বীপে, ওখান থেকে আসছে, ভালো লাগছে তাকে। এরপরে আমি দেখতে পাই চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক, কবি ও শিশু সাহিত্যিক অরুণ শীল, তাকে আমি ধন্যবাদ জানাই। তার সামনে আছে বিচিত্রা সেন, অধ্যাপক বিচিত্রা সেন, বাংলাদেশ নৌবাহিনী কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করে কবিতা লেখেন। কবি হিসেবে আমি যদিও এখনও কবি বলি না, কিন্তু অনেক ফেসবুকে অনেক কবিতা তার পড়ি, খুব ভালো চমৎকার জনপ্রিয় কবিতাগুলো। আর কথা সাহিত্যিক হিসেবে বিচিত্রা সেন খুবই ইতিমধ্যে নাম করেছে। গল্প এবং উপন্যাস, বেশ কয়েকটি গল্পের বই, 3টি গল্পের বই এবং উপন্যাস একটি, এটা একটা বহু বড় বিষয়। এরপর হচ্ছে আবদুল্লাহ আল ফয়সলও কবিতা লিখে, আমার ভালো লাগার একটা বিষয়। কবিতা চর্চা করা হোক আর না হোক, কবিতা লিখতে গেলেই ভালো লাগবে। এরপর আবদুল্লাহ আল মামুন, আমাদের ইঞ্জিনিয়ার, অনেক দিন পরে উনি হারিয়ে গেছেন, আজকে সম্ভবত অনেক দিন পরে এসেছেন, তো ধন্যবাদ ভাইয়া। নামটা ভুলে গেছি, খোকন মজুমদার রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ, এই অনুষ্ঠানে এসে পৌঁছেছেন। এরপরে দেখতে পাই ফারজানার রহমান শিমু, কবি, গল্পকার এবং অনুবাদক, শিক্ষকও, তাকে ধন্যবাদ জানাই। এরপরে অধ্যাপক কুফরান উদ্দিন টিটু, MES কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন, কবি এবং শিশু সাহিত্যিক। এরপরে 2জন পাশাপাশি সংগঠক বসে আছেন, ওরা 2জন কিন্তু আসলেই 2জন কাছাকাছি বসবেন এবং সুযোগ পেলেই কানে কানে কথা বলবেন। একজন হচ্ছেন SM মোখলেসুর রহমান, উনি ভ্রমণ সাহিত্যিক লেখক। আরেকজন হচ্ছেন SM আব্দুল আজিজ, 2জনই SM আব্দুল আজিজ, SM মোখলেসুর রহমান। SM আব্দুল আজিজ উনি চট্টগ্রাম একাডেমির অন্যতম পরিচালক। সবার সঙ্গে পরিচয় হলো। ফাউজুল কবির ভাই, কেমন লাগলো এদের সাথে পরিচিত হয়ে? আমার সবচেয়ে বড় মূল্যবান পাওয়াটা আজকে যে সকলের সাথে পরিচিত হলেন। যাই হোক, আমি আর বেশি সময় নেব না, একটা কথা শুধু বলি, সেটা হচ্ছে যেই বিষয়টা আহমেদ মওলা উপস্থাপন করেছেন, মোটা দাগে একটা কথা বলেছেন, যেটা আমি এর আগেও অনেকবার বলেছি, সেটা হচ্ছে আমাদের সাহিত্যের সবচেয়ে বড় মৌল উপাদান ও অনুষঙ্গ হচ্ছে দুটো, একটা হচ্ছে ভাষা আন্দোলন, একটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। অন্য দেশের সাহিত্যিকের সামনে এই দুটো ঘটনা নাই, যার কারণে তারা এই দুটোকে এভাবে রাঙাতে পারে না। আমাদের বাংলাদেশের সাহিত্যিকদের সামনে এই দুটো আখ্যান আছে, এই দুটোকে অনুষঙ্গ করে অনেক ধরনের কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, নাটক রচনা করা যায়, চলচ্চিত্র রচনা করা যায়, রচনা হয়েছে। যদিও আমাদের ডক্টর আহমেদ মোল্লা একটু কড়া কথায় কিছু কিছু কথা বলেছেন। কড়া কথা হচ্ছে কি, 70-এর দশক থেকে 70-এর দশকে কাউকে খুঁজে না পাওয়া, 80-এর দশকে যে স্বৈরাচারের আন্দোলনের সময় চলে যাওয়া, 90-এর দশকে কিছুটা হতাশার বিষয়টা তুলে ধরলেও আমি ওটা বলবো যে আহমেদ মওলার সমালোচকরা দেখবেন একটু অন্যরকম।
সাহিত্য সমালোচকরা নির্মোহ হয়ে আগেই বললাম, তার যে সমালোচনার দৃষ্টি যেটা সেটা এরকমই। আমাদের কাব্য সমালোচকদের যে সমালোচনা সেটা যদি আমরা সামনে রাখি, দেখা যাবে বাংলা সাহিত্যের সবচেয়ে প্রতিভাবান কবিদের যদি তালিকা করা হয়, তা ওদের দৃষ্টিতে দেখবেন নজরুলের স্থান অনেক পড়ে, ওভাবে কাব্য সমালোচকদের দৃষ্টিতে। কিন্তু আর একটা বিষয়ও আমাদের ভাবতে হবে, সেটা হচ্ছে আমাদের সমকালীনতা কিভাবে আমাদের সাহিত্য চলে আসছে। সমকালীন বিষয়টাকে সাহিত্যে ধারণ করতে গিয়ে শিল্পের যে একটা দাবি আছে, ওই দাবিটা রক্ষা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তারপরও সেটা এমনভাবে ঝাঁপিয়ে যায়, এমনভাবে আমাদের চাপিয়ে বসে সেটা অন্য হয়ে যায়। যেমন নির্মলেন্দু গুণের কথা বলা যায়, শামসুর রহমানের কথা বলা যায়, মহাদেব সাহার কথা বলা যায়। যদিও তারা 60 দশকের কবি, কিন্তু তাদের বড় কাজগুলো কিন্তু স্বাধীনতার পরে হয়েছে। স্বাধীনতার সময়ে যে আমাদের শামসুর রহমানের যে কবিতা, স্বাধীনতার কবি হিসেবে শামসুর রহমানকে বলা হয়, এমনকি নির্মলেন্দু গুণকেও স্বাধীনতার কবি হিসেবে বলা হয়। তার যে শামসুর রহমানের যে মুক্তিযুদ্ধের সময় যে কবিতাগুলো, মুক্তিযুদ্ধের কবিতাগুলো লেখা হয়েছে, এর পরবর্তী সময়ে শামসুর রহমানের যে ভূমিকা, নির্মলেন্দু গুণের ভূমিকা, এগুলো কিন্তু উল্লেখযোগ্য। পরবর্তী সময়ের যে আমাদের যে কবিদের মধ্যে তাদের যে প্রভাব, চমৎকার প্রভাব, এটা আমরা লক্ষ্য করেছি। আর এর বাইরে আরেকটা দিক, সাথে নাটকে উল্লেখযোগ্য পরিবর্তন, উল্লেখযোগ্য কাজ হয়েছে নাটকেও। নাটক যদিও সংখ্যায় কম, কিন্তু নাটকের কাজগুলোও কিন্তু কম হয় নাই। প্রবন্ধ গবেষণার ক্ষেত্রেও কিন্তু কম হয় নাই। যাই হোক, তারপরও আমি মনে করি আহমেদ মওলা খুব পরিশ্রম করে, কষ্ট করে তার বক্তব্যটা উপস্থাপন করেছেন। ওটার মধ্যেও তার যুক্তি দিয়েছেন কীভাবে স্বাধীনতোত্তর কালে আমাদের কলকাতার সাহিত্য আর আমাদের বাংলাদেশের সাহিত্যের মধ্যে যে একটা পৃথক একটা রেখা তৈরি হয়েছে, এটাও বহু বড় বিষয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল আমাদের এই মিলনায়তনের যে বিষয়, যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সাহিত্যে বিজ্ঞান চেতনা। এটা মূল বক্তব্য উপস্থাপন করবেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর উজ্জ্বল কুমার দেব। আর এর পরে যারা বিজ্ঞানের ছাত্র হিসেবে এখানে থাকবেন, উপস্থিত থাকবেন, তারা একটু কথা বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় রাশেদ ভাই। আমরা দেখতে দেখতে 24টা দিন অতিক্রম করে ফেলেছি। এই সময়েও অনলাইন বাংলা বইমেলা যে সেমিনারের মাধ্যমে আমরা সাহিত্যের রথী মহারথীদের যেমন পাচ্ছি, নিজেরা আলোকিত হচ্ছি, অনলাইনের পাঠক লেখকরা আলোকিত হচ্ছেন। অযথা আটকে আছে দশচক্রে ভূত, কত আর লুকোচুরি। প্রিয় প্রজাপতি, জীবন আত্মাকে ছেড়ে কুলুক কুলুক, চোখে পট্টি, অন্ধকার ইতস্তত ঘোরা, অমারাতে কেউ আর কাউকে খোঁজে না। সুধীমণ্ডলী, আমাদের মাঝে এখন সভাপতির বক্তব্য রাখবেন বিশিষ্ট কবি ফাউজুল কবির। অনলাইন বাংলা বইমেলা যে অনলাইন আলোচনার যে সূত্রপাত করেছে, এটার জন্য চট্টগ্রাম একাডেমিকে, তার সকল সদস্যকে, কর্মী এবং নেতৃত্বে যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সন্ধ্যায় দাঁড়িয়ে। আসলে রাশেদের কোনো অনুরোধই আমার পক্ষে ফেলা সম্ভব হয় না। শুধু সংগঠক হিসাবে নয়,
মানুষ হিসাবেও, কবি হিসাবে আমি শিশু সাহিত্যিক বলা, ছড়াকার বলা এসব কথা পছন্দ করি না। শিশু সাহিত্যিক হয়ে দেখেন তো দেখি। আমি একটা ভুল ভেঙে দিতে চাই এর সাথে। আমার উচিত দায়িত্ব, শুক্লাল একটু আমার পরিচয় দিতে গিয়ে কথা সাহিত্যের কথা বলেছেন। আমি কোনো কথা সাহিত্যিক নই। আমি মূলত কিছু প্রবন্ধ লিখেছি, অল্প কিছু। প্রধানত আবারও বলছি, প্রধানত আমি কবি, এবং আমি বাংলা ভাষার কবি। আমি দাবি করি, ঘোষণা করি যে আমি কবি হিসাবে সার্থক হওয়ার জন্য জন্মগ্রহণ করেছি এবং সত্যকার কবিতা রচনার জন্যই আমি লিখি। আমরা প্রথম কথা হচ্ছে, সাহিত্য চর্চা সমস্ত জনসমাজ করতে পারে, সকলেই কিন্তু সাহিত্যিক হয়ে ওঠে না। এই যে অজস্র মানুষ সাহিত্য চর্চা করে, তারাই কিন্তু সাহিত্যের পৃষ্ঠপোষক, তারাই কিন্তু সেবক। এই কথাটি আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা অনলাইন বাংলা বইমেলার আজকের যে আলোচনা, আমাদের প্রিয় ভাজন বন্ধু ডক্টর আহমেদ মাওলা স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাহিত্য, গতি, প্রকৃতি ও প্রবণতা সম্পর্কে একটা বিশদ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করেছেন অল্প সময়ের মধ্যে। আমাকেও কথাটা, আমি শুধু যে কথাগুলো বলবো, এই কথাগুলো শুধু সভাপতি হিসাবে নয়, আমাকে একজন বক্তা হিসেবেও ধরে নেবেন। তার আলোচনার গতি প্রকৃতি থেকে আমরা যে জিনিসটি, তাকে ধন্যবাদ জানাই যে অল্প সময়ের মধ্যে একটা বিশাল প্রেক্ষাপটকে, ইতিহাসের ধারণাকে, আমাদের চর্চাকে, আমাদের তৃপ্তি এবং অতৃপ্তিকে এই প্রবন্ধের মধ্য দিয়ে ধরা হয়েছে। অতৃপ্তিটা কি? যে আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, লক্ষ্য ছিল, স্বাধীনতার জন্য আমাদের যে উদ্যোগ ছিল, তার অনেক কিছুই আমরা সাহিত্যের মধ্যে পাইনি। দ্বিতীয়ত তিনি আরেকটি কথা বলতে চেয়েছেন এই অপ্রাপ্তির মধ্যে, সেটি হচ্ছে আমরা সত্যকার সাহিত্য চেয়েছিলাম। এই জায়গায় পাঠক হয়তো মাওলার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, অমত পোষণ করতে পারেন, এবং মাওলা স্বীকারই করেছেন দ্বিমত করার অধিকারের মধ্যেই সাহিত্য এবং একটি জাতি বা ব্যক্তিত্ব দাঁড়ায়। আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমার এই মুহূর্তে মনে পড়ছে, আমি তাৎক্ষণিকভাবেই স্মরণ করছি। 1908 সালে পাবনার একটি সম্মেলনে রবীন্দ্রনাথ বলেছেন যে মতের পার্থক্যের মধ্যে ঐক্য ধারণ করতে পারাটাই হচ্ছে সত্যে পৌঁছানোর একমাত্র পথ। কথাটি আবার আমি দ্বিতীয়বার বলছি, মতের পার্থক্যের মধ্য দিয়ে ঐক্যে পৌঁছানোই সাহিত্যের কাজ, মহত্বের কাজ। রবীন্দ্রনাথ চিরকালই এই সাধনা করেছেন। তো এখন রবীন্দ্রনাথের এই সাধনার মধ্যে আমরা কি পেলাম? মত পার্থক্য থাকবে। মতকে যদি কেটে কুটে সাফ করতে চাই,
আমার মতের সাথে সব কিছু মিলিয়েই যদি প্রকাশ করতে চাই, সেখানে মত থাকবে, অন্য মত থাকবে না। যেখানে অন্য মত থাকে না, সেখানে কিন্তু মতের অবস্থানও টিকে না। এই কথাটাই রবীন্দ্রনাথ তার সমগ্র সাহিত্যের সমগ্র জীবন দিয়ে আমাদেরকে বুঝাতে চেষ্টা করেছিলেন। অপ্রাপ্তি তো আমাদের আছেই, কোন জাতির অপ্রাপ্তি থাকে না? কিন্তু আহমেদ মাওলা, আমি একটু তাকে ধন্যবাদও জানাচ্ছি, সাহস করে সে কিছু কথা বলেছে, এমন কিছু কথা বলেছে যে অপ্রাপ্তির মত কথা। এটি কারো প্রতি আক্রমণ নয়, এটি কারো প্রতি আক্রমণ নয়, এটি তার সদিচ্ছার বহিঃপ্রকাশ। একটা কথা আমি বলতে চাই, তিনি বারবার উপনিবেশিকতার কথা বলেছেন এবং আমাদের দেশে কলকাতা কেন্দ্রিকতার কথাও তিনি বলেছেন। এই বিষয়ে হয়তো কিছু আপত্তি উঠতে পারে। আমি কলকাতা কেন্দ্রিকতাকেও অপছন্দ করি না, ঢাকা কেন্দ্রিকতাকেও অপছন্দ করি না, লন্ডন কেন্দ্রিকতাকে অপছন্দ করি না। আমি বিশ্ব নাগরিক। আর যদি বলেন যে আমি আহমেদ মাওলার কথার, তার প্রবন্ধের সম্পূরক কথা বলব, আমি যে কথাগুলো বলতে চাই এগুলো সম্পূরক কথা। তার আলোচনাটিকে যেন তিনি পরবর্তীকালে আরও সমৃদ্ধ, আমাদের পরামর্শ পেয়ে যদি আরও সমৃদ্ধ করতে পারেন, তাহলে আমরা ধন্য হব। আমাদের সাহিত্যে একটা ভালো প্রবন্ধ বেরিয়ে আসবে, আর একটা ভালো লেখা বেরিয়ে আসবে। কিন্তু একটা কথা, আমরা বারবার ঔপনিবেশিকতার কথা বলি এবং সেই উপনিবেশিকতা বলতে আমরা স্পষ্ট বুঝাতে চাই ব্রিটিশ ঔপনিবেশিকতা। আমি এই কথাটি মানতে রাজি নই। এটি আমার ব্যক্তিগত অভিমত, কিংবা আলোচনার মধ্য দিয়ে আমি যে প্রকাশ করছি, এই প্রকাশটা কি আমি এখন বলতে চাই। আমরা ঔপনিবেশিক ছিলাম না কখন। 1971 সালের মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশ নামক এই ভূখণ্ড কোন সময় উপনিবেশিকতার বাইরে ছিল? অন্তত 1000 বছরের ইতিহাসে আমি ঔপনিবেশিকতা ছাড়া দেখছি না। আমি আমার এই কথার সমর্থনে আহমদ মাওলার বক্তব্যকে আরো স্পষ্ট করার জন্য, তার চিন্তা ভাবনাকে আরো অগ্রসর নিয়ে যাওয়ার জন্য, তার আকাঙ্ক্ষাকে আরো উচ্চতার দিকে নিয়ে যাওয়ার জন্য এই কথাটি বলছি। ডক্টর আহমেদ শরীফ, আপনারা জানেন, যিনি কঠোর ভাষায় এবং নরম ভাষায়ও কথা বলতে জানতেন। শুধু বাংলা ভাষা নয়, ইংরেজি ভাষা নয়, আরবি, ফার্সি ভাষাতেও, আরবি, ফার্সি এবং সংস্কৃত ভাষাতেও যার ব্যুৎপত্তি ছিল। তিনি তার স্বদেশ অন্বেষা নামক একটা প্রবন্ধ গ্রন্থ, আপনারা জানেন, খুব চমৎকার একটি প্রবন্ধ গ্রন্থ। এই গ্রন্থে বলছেন, আমাদের দেশের নাম বাংলাদেশ, তাই ভাষার নাম বাংলা। আমরা বাংলা ভাষায় কথা বলি, তাই আমরা বাঙালি। এদেশের প্রকৃতি, এদেশের সমাজ আমাদেরকে লালন, এদেশের মাটি, প্রসূন শব্দটাকে আহমদ শরীফ সাহেব বেশি পছন্দ করতেন। আপনারা এটা তার রচনা পড়লে দেখতে পাবেন। তিনি যে কোনো কথাই বলতে গিয়ে বারবার প্রসূন বলতেন, অর্থাৎ নবোদ্বিন্নতা। নবোদ্বিন্নতা চিন্তার ক্ষেত্রে বলুন, মনুষ্যত্ববোধের ক্ষেত্রে বলুন, মানবিকতার ক্ষেত্রে বলুন, প্রগতির ক্ষেত্রে বলুন, সমস্ত দিক থেকে
তিনি প্রসূন শব্দটি ব্যবহার করতেন বেশি। তো তিনি বলছেন যে আমাদের যে শরীর এটি এই দেশের, এই বঙ্গদেশের মাটির লালনে তৈরি হয়েছে এবং আমরা আর্য নই। আমি আমন বাংলার দৃষ্টি আকর্ষণ করব, আমরা আর্য নই। আমরা আরবীয় নই, আমরা পার্সিয়ানও নই, তুর্কিস্তানীয়ও নই। আমরা অস্ট্রিচ গোষ্ঠীর মানব বাঙালি। আরো বলছেন যে আমরা যে বাঙালি, এটা নিয়ে আমাদের গর্ব করার আছে। কেন আমরা গর্ব করব? একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা আর্য নই যখন বলছি, তাহলে আমরা অনার্য ছিলাম। তাহলে আমরা কখন, তিনি বলছেন আমরা যেমন আর্য নই, অনার্য অস্ট্রিচ, ঠিক একইভাবে আমরা হিন্দু বৌদ্ধ হয়েছি, তারপরে আবার একটা সময় হিন্দু মুসলমান হয়েছি। আমি কথাটার অর্থ বুঝাতে পারছি কিনা দেখেন। আর্য নয় মানে আর্যরা আমাদের দেশে এসে আমাদেরকে সংস্কৃত করেছে। তাহলে আমরা কি এই কথা বলতে পারি না যে আমাদের এই অস্ট্রিচ জাতি আর্যরা এসে সংস্কৃত করেছে ভারতভূমিকে? অতএব ভারতভূমি তখনও কি ছিল? আর্যদের উপনিবেশ ছিল। আমি কি এরকমভাবে প্রশ্নটা তুলতে পারি? আমি আসলে প্রশ্ন তুলছি মাত্র মাওলার প্রবন্ধের সহায়ক হিসাবে। এরপরে একটা সময় তুর্কিরা আসলো, মুসলমানরা আসলো, বৌদ্ধরা এই দেশ থেকে বিতাড়িত হলো, তুর্কিরা আসলো এবং তারা প্রথমে বাংলাদেশেই কিন্তু আসলো। তাদের আসার পরে আমরা কি হলাম? যারা হিন্দু বৌদ্ধ ছিলাম, তারা হিন্দু বৌদ্ধ থেকে কেউ মুসলমান হলাম, কেউ হিন্দু থেকে গেল, কেউ বৌদ্ধ থেকে গেল। তাহলে হচ্ছে কি, এই জিনিসগুলো আমি কিন্তু আজকাল খুঁজছি। এই খুঁজছি মানে কি, আমরা যে ঔপনিবেশিকতার কথা বলি, আমরা তো কখনোই স্বাধীন ছিলাম না। হয় আর্যদের পরাধীন ছিলাম, অথবা তুর্কি মুসলমানদের প্রভাবিত ছিলাম, অথবা মুঘল মুসলমানদের প্রভাবিত ছিলাম। হ্যাঁ, একমাত্র পাল শাসন ছাড়া, একমাত্র পাল শাসনের সময়টি ছাড়া সেন শাসনের ব্রাহ্মণ্যবাদী অত্যাচার আমাদেরকে প্রশান্তি দেয়নি। এই দিক বিবেচনা করলে মাওলা আমরা বোধহয় কখনো বলতে পারি না যে আমরা শুধু ঔপনিবেশিক শাসনের মধ্যে ছিলাম। আবার ঔপনিবেশিকতা আমাদেরকে কি দিয়েছে? আমার কাছে এই প্রশ্নগুলো, এই বার্ধক্যে এসে বারবার আমার মনকে প্রশ্ন তুলছে। কেউ কেউ তো এমন কথাও বলেছেন আর্যরা কখনো এখানে আসেননি। আর অস্ট্রিচ রক্তের মধ্যেই কিন্তু, আমি কিছুদিন আগে একটা পত্র নিবন্ধে বলেছিলাম যে অস্ট্রিচ রক্তের মধ্যেই কিন্তু কবিতা আছে। আমাদের অস্ট্রিচ রক্তের মধ্যে, বাঙালিদের মধ্যে এত বেশি কবি হওয়ার কারণটা হচ্ছে অস্ট্রিচ রক্তের মধ্যেই কবিতার প্রবাহমানতা আছে। আরেকটা জিনিস দেখার বিষয়, সেটা হলো বাঙালি যখন বাঙালি হয়েছে, আমি সময়ের কথাও বিবেচনা রাখবো, বাঙালি যখন বাঙালি হয়েছে, খেয়াল রাখবেন বাঙালি চিরকাল বিদ্রোহী ছিল। যখন আর্যরা আসছে তখনও সে হিন্দু ধর্মকে, আর্যদের হিন্দু ধর্মকে আর্যদের মতো করে গ্রহণ করেনি।
তার নিজের মতো করে ঢেলে সাজিয়ে গ্রহণ করেছে। যখন মুসলমানরা এসছে, তুর্কিরা এসছে, তখন দেখবেন আমরা যে জনসমাজের মুসলমানের কথা বলি, তখন কিন্তু মুসলমানদের মধ্যে তখন মুসলমানরা কিন্তু ক্ষমতায় ছিল না, তুর্কি মুসলমানরা ক্ষমতায় ছিল, আর তাদের প্রধানতম পৃষ্ঠপোষক ছিল হিন্দু সামন্ত বুর্জুয়ারা, হিন্দু সামন্তরা। মুসলমান সমাজ তখনও কিন্তু মুসলিম শাসনের কাছাকাছি যেতে পারেনি। এই ইতিহাসের এই দিকগুলো যদি আমরা বিবেচনা করি, বরং ইংরেজি উপনিবেশিকতার মধ্যে, তাহলে আমরা যদি আর্যদের উপনিবেশিকতাকে গ্রহণ করতে পারি, আমরা যদি মোগলদের, তুর্কিদের উপনিবেশিকতাকে গ্রহণ করতে পারি, এমনকি যে ব্রিটিশ জাতি আমরা উপনিবেশ হয়েছে, আমাদেরকে উপনিবেশে পরিণত করেছে, সেই জাতিটির ইতিহাস যদি আলোচনা করেন, 200 বছর তাদের আদালতের ভাষা ছিল ফরাসি ভাষা। কেন? বারবার নরমানদের দ্বারা লুণ্ঠিত হয়েছে, জার্মানদের দ্বারা লুণ্ঠিত হয়েছে, তারা নিজেরাই তো উপনিবেশ ছিল। সেই উপনিবেশিক জাতি একসময় উত্থান করে, প্রথমে পর্তুগিজরা এসেছিল, ফরাসিরা এসেছিল, তারপরে তাদেরকে উৎখাত করে এই উপনিবেশ জাতি, উপনিবেশিক জাতি, উপনিবেশের নিজেরাই যারা উপনিবেশিক অবস্থানের মধ্যে ছিল, হ্যাঁ, তারাই আমাদের ভারত ভূমিকে দখল করল। অন্য কথা বলেন, এই যে মাওলা বললেন 70 দশকে কেউ নেই, আপনি তো 70 দশকের একজন উজ্জ্বল প্রতিনিধি। আমাকে কিভাবে স্বীকার করলেন? আমাকে ঠিক 70 দশক বলা যাবে না, আমি 70 দশকের শেষ থেকেই, যদিও প্রথম লেখালেখি শুরু করেছি, কিন্তু প্রকৃত লেখালেখি 70 দশকের শেষের দিক থেকেই। আর আমি দশকওয়ারি নিজেকে ভাবি না। মাওলার অধিকার আছে আমাকে অস্বীকার করার, কিন্তু আমিও এই অধিকার রাখি, আমি বাংলা কাব্যের জগতে নিজেকে একজন কবি হিসাবে আমি মনে করি প্রকৃত কবি যাকে বুঝায়, আমি সেই কবিতাকে ধারণ করি এবং সেই কবিতাই আমি রচনা করি। হয়তো মাওলা আজ থেকে নতুন করে আমার কথা ভাবতে শুরু করবে। তো মাওলার এই অপ্রাপ্তি, সেটা মাওলার ক্ষেত্রে একসময় পূর্ণতা আনুক। আমার এই সাজেশনস যেগুলো আমি কথা বললাম, উপনিবেশকদের দিয়ে আমি নতুন করে ভাবছি। আমি রাজা রামমোহন রায়কে অস্বীকার করতে পারি না, যিনি মিল্টনের পরে দ্বিতীয় অ্যারিওপেজিটিকা রচনা করেছেন। আমি লোহারাম শিরোমণির বাঙ্গালা ব্যাকরণকে অস্বীকার করতে পারবো না। সত্যেন্দ্রনাথ দত্তের কথা বলি মাওলা, বা আপনাদেরকে শুনাই। সত্যেন্দ্রনাথ দত্ত বলছিলেন, আপনারা জানেন ছন্দের কবি, অল্প বয়সে মৃত্যুবরণ করেছেন, কিন্তু অসাধারণ 2 খণ্ড রচনাবলী তার আছে, বিশ্ব সাহিত্যকে ছেকে অনুবাদ করেছেন। আমি তার 2 খণ্ডই পড়েছি। তিনি এক জায়গায় বলছেন, বাংলা ভাষায় অপূর্ণতার কথা যদি বলেন, আমি মাওলাকে অনুসরণ করে বলছি, তিনি বলছেন যে বাংলা ভাষায় 2.5 জন কবি আছে। সত্যেন্দ্রনাথ দত্ত একজন হচ্ছেন। আমি যখন প্রথম এই লাইনটি পড়ছি আমার কলেজ লাইব্রেরির বই থেকে, আমি আশ্চর্য হয়ে গেছি। এ কি কথা বলে, এ কেমন কথা, কি আশ্চর্য কথা, কি দুঃসাহস। প্রথমজন হলেন বঙ্কিমচন্দ্র,
আপনারা হয়তো জানেন না যে বঙ্কিমচন্দ্র প্রথম কাব্যগ্রন্থ দিয়ে শুরু করেছিলেন এবং সেই কাব্যগ্রন্থটি আধুনিক গদ্য কবিতা, তার কবিতাগুলো গদ্য কবিতা। সম্ভবত এটা 1800 কত সালের দিকে, 75 এরকম হবে, আরো কিংবা আর একটু পরে হতে পারে, আরো পরে হবে একটু। একজন হচ্ছেন বঙ্কিমচন্দ্র, উপন্যাসের কাব্যত্ব আর কবিতা সব মিলিয়ে তাকে ভাষার দিক থেকে 1 নম্বরে রেখেছেন। 2 নম্বরকে রবীন্দ্রনাথ, আর আধা জনকে মাইকেল মধুসূদন দত্ত। এটা একটা বিস্ময়ের কথা। মহিক ভাই হয়তো এই কথাটি সত্যেন্দ্রনাথ দত্ত থেকে নিয়েছেন কিনা জানি না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এরকম কথা বাংলাদেশে একজনও কবি নেই, এই কথাও কেউ উচ্চারণ করলে আপত্তি করার আমার কিছু নেই। কিন্তু আমি বলছি আমি কবি, আপনি স্বীকার করেন বা অস্বীকার করেন, আমি কবি। কারণ কবিতা নামক পদার্থটি যে কি আমি এটা জানি। কবিরা হচ্ছে সেই লেজিসলেটর যাকে যে আইন প্রণয়ন করে নিজের উদ্যোগে এবং সেই আইন পার্লামেন্টে পাশ করে অন্যরা। কবি একমাত্র রাষ্ট্রকে অস্বীকার করবার ক্ষমতা রাখে। যে প্লেটোর কথা উচ্চারণ করেছেন মাওলা, সেই প্লেটো নিজেই কিন্তু কবিতা রচনা করেছেন এবং তার ভাষার কাব্যিকতা অসাধারণ, যারা ক্লাসিক পড়েছেন। ঔপনিবেশিক চিন্তা ভাবনা বা কলকাতা কেন্দ্রিক চিন্তা ভাবনা, আরেকটা বিষয় মাওলা তুলে এনেছেন, সেটা হচ্ছে প্রচল সাহিত্য বা সহজ সাহিত্য এবং সিরিয়াস সাহিত্যের কথা। আমি একটা কথা বলতে চাই, সিরিয়াস সাহিত্য কখন রচিত হয়, কারা রচনা করবেন? হুমায়ুন আহমেদের সাহিত্য টিকবে না অনেকের মুখে আমি শুনি। এরকম উদ্ধত্তপূর্ণ কথা বলা ঠিক নয়। মানবেন্দ্রনাথ রায় সে মানবিক তন্ত্রের মানুষটি সারা বিশ্বকে যে নাড়া দিয়েছে বিপ্লবের ক্ষেত্রে, সে বলেছে শেষ প্রশ্ন পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যদের অন্যতম একটি। আজকে যারা সরস সাহিত্য চর্চা করেন তারা কিন্তু শেষ প্রশ্নের কথা বলেন না, অথচ শেষ প্রশ্ন আমাদের বুর্জুয়া চিন্তা ভাবনার ক্ষেত্রে এক অসাধারণ কাজ। কমল আমাকে একবার পত্রিকার পক্ষ থেকে একটা ইন্টারভিউতে বলা হয়েছিল যে আপনি কাকে কিরকম নারী পছন্দ করেন। আমি বলেছিলাম যে কমলের মতো, শেষ প্রশ্নের কমলের মতো নারীকে আমি পছন্দ করি। তাহলে যে কমল সৃষ্টি করতে পারে, আমাদের দেশে সাহিত্য আলোচনার বেশ কিছু ত্রুটিও আছে, মৌলিকতাকে অনেক সময় ধরতে পারেনি, আবার ধরেনি তাও নয়, আমরা হঠাৎ করে জন্মগ্রহণ করিনি। হ্যাঁ, আমরা তুর্কিও নই, ফার্সিও নই, আমরা শেষ পর্যন্ত হিন্দু মুসলমান এবং শেষ পর্যন্ত আমরা বাঙালি হতে চেষ্টা করেছি। এই যে বাঙালি হতে চেষ্টা করেছি, আপনাদেরকে একটা উদাহরণ দেই। রাস্কিন বলে একজন 19বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সাহিত্য এবং শিল্প সমালোচকদের একজন, রাস্কিন বলছেন যে একটা জাতি সভ্য কিনা, একটা জাতি মানসিকভাবে কতটুকু উন্নত,
প্রজ্ঞায় প্রমায় কতটুকু উচ্চ স্তরে আছে সেটি বুঝবেন কি করে? আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, সেই মুক্তিযুদ্ধের ফসল কিভাবে আমরা দেখব? রাস্কিন বলছেন একটা জাতিকে বিচার করতে হবে, প্রথম হচ্ছে সেই জাতি কি কথাগুলো তার জাতির সামনে তুলে ধরেছে, দেয়ার ওয়ার্ডস, তাদের শব্দগুলো, কথাগুলো, বাণীগুলো কি উচ্চারণ করেছে। দ্বিতীয়ত হচ্ছে সেই বাণীগুলো নিয়ে, সেই বাণীগুলোকে বাস্তবায়িত করার জন্য সে কি কাজ করেছে, হার ডিডস, সেই জাতির কার্যাবলী, তার আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি। তারপরে বলছেন এই দুটো দিয়ে কিন্তু সেই জাতির সভ্যতা তৈরি হয় না। সেই জাতির সভ্যতা তৈরি হয় যে শব্দগুলো সে উচ্চারণ করেছে, সেই শব্দগুলো বাস্তবায়নের জন্য যে কাজ করেছে, সেই কাজের যে দলিল, সেই কাজের যে দলিল সেটি সাহিত্যে, সংস্কৃতিতে, গানে, সঙ্গীতে, চিন্তা ভাবনায়, চেতনায়, প্রমায় কিভাবে প্রতিফলিত হয়েছে, ভাস্কর্যে, চিত্রকলায়, এটাই হলো। তাহলে আজকের বাঙালি জাতিকেও যদি উপলব্ধি করতে হয়, আমাদের মহান 21-এর কথা আমরা বলেছি, আমরা সেই দিনই জন্মগ্রহণ করেছি, 21শে ফেব্রুয়ারি। আমরা 21শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছি। আমরা 71 সালে নতুন করে রক্তাক্ত হৃদয়ে জেগে উঠেছি। মাওলা যে অপূর্ণতার কথা বলেছে, সেই অপূর্ণতা এখানে আমাদের 21-এর যে লক্ষ্য, ইচ্ছা, আকাঙ্ক্ষা, যে সাধনা, মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষের প্রাণ বলি, ইজ্জত সম্ভ্রম হানি এবং সমস্ত স্বপ্ন, আকাশ আকাশ জোড়া স্বপ্ন, সকালবেলা সূর্যের মতো স্বপ্ন, বিকালবেলার অস্তগামী সূর্যের লাল আভার মতো স্বপ্ন, এই স্বপ্নগুলোর কতটুকু আমাদের সাহিত্যের মধ্যে প্রতিফলিত হয়েছে, কবিতায় প্রতিফলিত হয়েছে, গানে প্রতিফলিত হয়েছে, এই বিষয়গুলো যখন আমরা বিবেচনা করব, তখন আমাদের কবিতা, আমাদের গান, আমাদের চিত্রকলা, আমাদের সঙ্গীত, আমাদের ভাস্কর্য, আজকে কত রকমের কথা হচ্ছে, এগুলোই কিন্তু ইতিহাসে প্রমাণ। তো আমি আর কথা বেশি বাড়াবো না। মাওলা যে আলোচনা করেছেন, সে আলোচনার জন্য তাকে ধন্যবাদ জানাই। আপনারা যারা শ্রোতা এবং অনলাইনে যারা শুনছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে একটা কথা বলতে চাই, জাতীয়তাবোধের মধ্যে যখন ভাষাবোধ থাকে, সেটারও একটা সীমাবদ্ধতা থাকে। জাতীয়তাও এক ধরনের সীমাবদ্ধতা, কিন্তু আমরা এই সীমাবদ্ধতার কাছে কেন গিয়েছিলাম? আমাদের আরো মুক্তির জন্য, আমরা আন্তর্জাতিক হওয়ার জন্য জাতীয়তার কাছে গিয়েছিলাম। কিন্তু ধর্মীয় জাতীয়তা কি? ধর্মীয় জাতীয়তা হচ্ছে আত্মবিধ্বংসী একটা প্রত্যয়। সমগ্র পৃথিবীর ইতিহাসে ধর্মীয় জাতীয়তাবাদ কখনোই মানব কল্যাণের জন্য জন্ম নেয়নি, এবং সেটা জামাল উদ্দিন আফগানির মতো মানুষের জীবনের প্রমাণ করে দিয়ে গেছেন। শেষ মুহূর্তে তিনি বুঝতে পেরেছেন যে ভাষাই প্রধান। আবার ভাষাটাই প্রধান হবে এমন কোনো কথা নেই। অনেক ভাষার সমন্বয়ে একটা জাতি গড়ে উঠতে পারে, যদি তাকে মত পার্থক্যের মধ্যে একটি ঐক্যবোধ তারা তৈরি করতে পারে, তাহলে বিভিন্ন ধর্মীয় জাতিগোষ্ঠীও একটা জাতিতে
রাষ্ট্রীয় জাতিতে পরিণত হতে পারে। তো মাওলা স্বাধীনতা উত্তর সাহিত্যের আমি মনে করি আমাদের গর্ব করার মতো কিছু সাহিত্য সৃষ্টি হয়েছে। আর মহৎ সাহিত্য তখনই তৈরি হয় যখন ইতিহাসের উল্লম্ফন মধ্যে, কম্পনের মধ্যে, যে জল টলমল করছে দ্রুতগামী জলের মধ্যে দেখবেন ঘোলা জল থাকে, কিন্তু সেটা যখন থিতিয়ে যায় তখন জলের ঘোলা ময়লাগুলো নিচে মাটিতে পড়ে, অর্থাৎ জলের তলায় চলে যায়, উপরে স্বচ্ছ জল ভেসে ওঠে। ঠিক আমাদের স্বাধীনতা, আমরা বারবার সামরিক শাসনের কাছে গিয়েছি, আমরা বারবার ধর্মীয়ভাবে প্রতারিত হতে চেষ্টা করেছি, নিজেদেরকে প্রতারিত করতে চেষ্টা করেছি, এমনকি শাসন শোষণ বঞ্চনার ক্ষেত্রে গণতান্ত্রিকতাকে আমরা যথার্থভাবে প্রতিষ্ঠা করতে পারিনি। এসবগুলো যদি আমরা করতে পারতাম তাহলে হয়তো মহৎ সাহিত্য রচনার জন্য অপেক্ষা করতে হয়। আপনি আখতারুজ্জামান ইলিয়াসের কথা বলেছেন, শওকত আলীর কথা বলেছেন, আমি আপনার সাথে একমত। দেবেশ রায়ের কথা বলেছেন। তিস্তা পারের বৃত্তান্ত 1947 সালে লেখা সম্ভব ছিল না। 1947 সালের বাস্তবতা বা ধ্যানমগ্নতা সাহিত্যের জন্য, কিংবা সৈয়দ ওয়ালিউল্লাহর যে উপন্যাসের কথা, লাল সালুর কথা বললেন, যে ভাষাভঙ্গি, সেটি ওরকম ভাষা ছাড়া ওই উপন্যাসটি রচিত হতে পারত না। তার কাঁদো নদী কাঁদোর ভাষা আর লাল সালুর ভাষা এক হতে পারে না। এই জায়গায় মাওলার অনুধাবনকে আমি ধন্যবাদ জানাই, এবং সেই সাথে এই কথাও বলতে চাই, আমরা আমাদের প্রাবন্ধিকদের কাছ থেকে, আমি প্রবন্ধকে শিল্প মনে করি, আমি প্রবন্ধকে শিল্প মনে করি, আমি প্রবন্ধকে শুধু তথ্যের বাহন মনে করি না। আমি বিশ্বাস করি আমাদের প্রবন্ধ সাহিত্য মাওলার, ডক্টর আহমেদ মাওলাদের মতো মানুষেরা, লেখকেরা সমৃদ্ধ করে প্রবন্ধ সাহিত্য গড়ে তুলবেন, যেটি রবীন্দ্রনাথ আশাবাদ করেছিলেন, যেটি শিবনারায়ণ রায় বারবার যে প্রবন্ধ সাহিত্যের কথা আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের মধ্য থেকে কবিরা জন্মগ্রহণ করুক, মাওলার আকাঙ্ক্ষিত কবিরাই জন্মগ্রহণ করুক, ঔপন্যাসিকরা জন্মগ্রহণ করুক, প্রাবন্ধিকরা জন্মগ্রহণ করুক, এই আশাবাদ ব্যক্ত করে মাওলাকে এবং আপনাদের সকলকে এবং অনলাইন বাংলা বইমেলার আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। প্লিজ, আমি আর কোনো করতে চাই না, আর আপনাদের বিরক্তির কারণ হতে চাইনি, তবুও একটি সংশোধনী আমি দিতে চাই। আমার খুব শ্রদ্ধাভাজন এবং খুব মানে বলা যায় তার ছাত্র হবার যোগ্য না, তিনি আমার ক্লাসমেট যিনি আছেন জাফর আহমদ রাশেদ, তার সরাসরি শিক্ষক, সে অর্থে তিনি আমারও শিক্ষক। তবু বিনয়ের সঙ্গে আমি একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে এই যে আমরা যে আর্য জাতি থেকে ইংরেজ উপনিবেশ পর্যন্ত এই সময়টায় যেটা ছিলাম, আমরা কখনো বাংলা অঞ্চল কখনো স্বাধীন ছিল না, কিন্তু উপনিবেশ আর বাংলার স্বাধীনতা এক জিনিস নয়। আপনারা হয়তো জানেন যে ফ্রান্স ফ্যানন একটা বই লিখেছেন, বইটির নাম হচ্ছে ব্ল্যাক স্কিন হোয়াইট মার্কস। এখন আমরা যে মার্কসটা ব্যবহার করছি, এই হোয়াইট মার্কসের কথা বলেছেন। সেখানে উপনিবেশের কথাটা একটু অন্যভাবে, অর্থাৎ উপনিবেশের ধারণাটা যেটি স্বাধীনতার ধারণা আর উপনিবেশ কলোনিয়াল ধারণা, সেটি কিন্তু ভিন্ন। অর্থাৎ অন্যরা আমাদেরকে অন্য জায়গা থেকে এসে একটি দেশ নিজেদের শাসনে
নিয়ে দীর্ঘদিন পর্যন্ত শাসন শোষণ করেছেন। অন্যরা যারা এসেছে, আর্যরা আমাদের দেশে থেকে গেছেন, পাঠান মোগলরা আমাদের দেশে থেকে গেছেন। সুতরাং তারা সেটাকে উপনিবেশ বলে না। হয়তো স্বাধীনতার ধারণা, বাংলা কখনো স্বাধীন অঞ্চল ছিল না, বিভিন্ন মানে দল, বিভিন্ন জাতি আসে আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, কিন্তু কলোনিয়াল যে বিষয়টা সেটি হচ্ছে অন্য ধারণা। এই ধারণাটি হচ্ছে, আমি সেটাই বলছি যে যখন অন্য একটি দেশের উপর এসে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে শাসন শোষণ করে এবং তাদের উপর সংস্কৃতিকে, ভাষাকে নানাভাবে কলোনিয়ালাইজড করে, তাদের মতো করে তোলে, তখনই সেটি হয়ে ওঠে কলোনিয়াল বা সেটাকে হয়ে ওঠে উপনিবেশ। এটাই আমি বুঝাতে চেয়েছি। আমি আসলে বিনয়ের সঙ্গে আমার মানে শিক্ষক এবং আমাদের বড় ভাই কবি ফজল কবিরকে এই বিষয়টাকে একটু, উনি অনেক অনুসন্ধানী, ওনার পড়াশোনার ধারের কাছে আমি যেতে পারবো না, সুতরাং ওনার চর্চা আর সাম্প্রতিক যে বিবেচনাগুলো আছে সেগুলোর মধ্যে কিছুটা মানে পার্থক্য রয়েছে আর কি। সেই বিষয়টাকে আমি বিনয়ের সঙ্গে মানে ওনার কাছে স্পষ্ট করে আপনাদের সামনে বলতে চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। মতের পার্থক্যের মধ্যে দিয়ে ঐক্যে পৌঁছানোতে সাহিত্যের কাজ, মহত্বের কাজ। রবীন্দ্রনাথের কথা দিয়ে আজ আমাদের স্যারের কথার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হচ্ছে। আমাদের অনলাইন বাংলা বইমেলার আগামীকালের বিষয় সাহিত্যে বিজ্ঞান চেতনা। সবাইকে আসার অনুরোধ এবং অনলাইন পাঠক লেখকদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। ধন্যবাদ।